এনিওয়ে, ওয়েলকাম এভরিওয়ান। আমাদের ক্লাস যারা জয়েন করেছেন এই ব্যস্ততার মধ্যেও, তাহলে আমি ধরে নিচ্ছি যে তারা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক সিরিয়াস এবং অনেক আগ্রহী পিএমপি সার্টিফাইড হওয়ার জন্য। একটু প্লিজ কনফার্ম করবেন যে আমার স্লাইডটা কি সবাই, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি। অডিয়েন্সের দেখা সাইড যাচ্ছে। থেকে কেউ যদি একটু কনফার্ম করতেন। জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো ওকে, মাচ। হ্যাঁ, আচ্ছা। তাহলে আজকে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন তো একটা হলোই আপনাদের সাথে। অনেকেই আমি যেটা জানলাম যে আপনারা অনেকেই অলরেডি কোর্সের জন্য এনরোল করে ফেলেছেন, আরো কয়েকজন হয়তো এনরোল করবেন, একটু হয়তো চিন্তা ভাবনার মধ্যে আছেন। তো আমার মনে হয় যে আজকে আমাদের পিএমপির একটা খুব ভালো একটা ফ্লেভার আপনারা নিজেরা পাবেন, এবং তারপরে বোধহয় এই কনফিউশনের জায়গাটা আর থাকবে না। তো আমরা আসলে আর দেরি না করে স্টার্ট করি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে যে আমাদের পিএমপি জার্নিতে সবাইকে ওয়েলকাম করছি। যারা পিএমপি সার্টিফাইড হবেন তাদের জন্য তো এটা খুবই উপকারী, কিন্তু এটা ছাড়াও আমি বলবো যে আপনি এই কোর্সটা যদি করেন, আপনি অবশ্যই বেটার প্রজেক্ট ম্যানেজার হবেন। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের একদম খুঁটিনাটি থেকে শুরু করে একদম লেটেস্ট আপডেটের যেটা আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে, সেই কারিকুলামটা, সেই আউটলাইনটাই কিন্তু আমরা ফলো করব। সেই যে পিএম বকের যে লেটেস্ট ভার্সনটা যেটা আছে, আমরা পরের বার এটা নিয়ে কথা বলছি। এই 8th এডিশনটা রিসেন্টলি এসছে। আর 9th জুলাই থেকে নতুন এক্সাম কন্টেন্ট আউটলাইন এসছে, এবং হচ্ছে নতুন এক্সাম স্ট্রাকচারও এসছে। এগুলো সবকিছু নিয়ে আজকে আমরা একদম বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আবার একটু যারা এখানে আছেন অনেকেই হয়তো আমাদের আগের সেশনগুলো জয়েন করেছেন, আমাদের ওয়েবিনার ছিল, মাস্টার ক্লাস ছিল। তো তাদের, যারা যারা অলরেডি জানেন তাদের তো আর দরকার নাই, বা যারা জানে না তাদের জন্য আমার হচ্ছে সংক্ষেপে একটু আমার এক্সপেরিয়েন্স এন্ড আমার যে এন্টায়ার ক্যারিয়ারের কিছু হাইলাইটস দেওয়া আছে। ফার্স্ট অফ অল, আমি নিজে পিএমপি সার্টিফাইড, দ্যাটস ওয়াই আমি পিএমপি ট্রেনার। আমি অলসো সার্টিফাইড স্ক্রাম মাস্টার। আমার প্রায় 15 ইয়ার্স প্লাস ক্যারিয়ারের বয়স হয়েছে। দেশে এবং দেশের বাইরে দু জায়গাতে আমি কাজ করেছি। বেসিক্যালি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর আই হ্যাভ এ মাস্টার্স ফ্রম অন কম্পিউটার সায়েন্স। আর এছাড়া সবচাইতে ইন্টারেস্টিং জায়গা যেটা নিয়ে আমি কাজ করেছি সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্স আমি একদম ফুললি ডেডিকেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। বেসিক্যালি যেহেতু আমি আইটি ব্যাকগ্রাউন্ড, এবার আইটি রিলেটেড প্রজেক্টগুলোতেই কাজ করেছি, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট আমার সবচাইতে বেশি ইন্টারেস্টের জায়গা ছিল। আমি এনজিওতে কাজ করেছি। আমি বাংলাদেশের বড় দুটো প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করেছি। আমি দেশের বাইরে ওয়েস্ট আফ্রিকাতেও কাজ করেছি। সো মোট কথা হচ্ছে, প্রজেক্টের উপরে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। সেই জন্যই আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারা যাতে সার্টিফাইড হতে পারেন এবং আলটিমেটলি বেটার প্রজেক্ট ম্যানেজার হতে পারেন, সেভাবে মাথায় রেখেই আমার এই কোর্সটা ডিজাইন করা। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। কিন্তু আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যখন আপনাদেরকে কোনো একটা কোয়েশ্চেন বলছি, জিজ্ঞাসা করছি, বা একটা কমেন্ট করছি, বা আপনাদেরকে বলছি একটা কমেন্ট করতে, প্লিজ ট্রাই টু ইন্টারাক্ট উইথ মি, ট্রাই টু মানে স্পিক আউট। হ্যাঁ, আপনার মাথায় যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো চিন্তা ভাবনা থাকে, প্লিজ সবার সাথে শেয়ার করেন। তাহলেই কিন্তু আপনি এই কোর্স থেকে যেটা শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, সেটা পুরোপুরি আপনার জন্য জানা হবে। তো সবার কাছে আমার রিকোয়েস্টটা থাকবে, একদম চুপ করে বসে না থেকে অবশ্যই আপনার মধ্যে যদি কোনো প্রশ্ন আছে বা আসে, কোনো কথা থাকে, অবশ্যই বলবেন। আচ্ছা, আমরা চলে যা শুরু করছি হচ্ছে একটা স্টোরি দিয়ে। এখানে আপনারা যারা আছেন অনেকেই নিশ্চয়ই প্রজেক্ট ম্যানেজার পজিশনটা হোল্ড করছেন, প্রজেক্টের লিড হিসেবে কাজ করছেন, অথবা কোনো না কোনো ভাবে প্রজেক্টের কাজের সাথে জড়িত আছেন। সেজন্য তো আপনারা পিএমপি ইন্টারেস্টেড, তাই না? তো এখানে আমি একটা গল্প, এই গল্পটা আমি অনেক বছর আগে যখন পড়েছিলাম প্রথমবার, আমি একটু ধাক্কাই খেয়েছিলাম। হ্যাঁ, তো আমার মনে হলো যে এই গল্পটা দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করি, আপনারা সবাই হয়তো এটার সাথে রিলেট করতে পারবেন। আচ্ছা, এই যে গল্পটা হচ্ছে এরকম যে একজন প্রজেক্ট ম্যানেজার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইনস্টলেশনের একটা প্রজেক্টে কাজ করছিলেন। হ্যাঁ, কিন্তু এমন একটা এলাকায় যেখানে হচ্ছে হারিকেন, বা যে আমাদের দেশে যেরকম ঘূর্ণিঝড় হয়, এগুলো আসলে খুব কমন ফেনোমেনা। তো হচ্ছে এরকম সবকিছু একদম প্রজেক্টটা সুন্দর মতো চলছিল, সবকিছু একদম স্কেজুয়াল ঠিকঠাক সবকিছু, কিন্তু হঠাৎ করে একটা হারিকেন আসলো। তো এটা হওয়ার পরে কি হলো, হলো হচ্ছে যে আফটার দ্য হারিকেন দ্য প্রজেক্ট ম্যানেজার প্রাউডলি টোল্ড এভরিওয়ান, আওয়ার টিম রিকভার্ড ভেরি কুইকলি ফ্রম দ্য ডিজাস্টার। হারিকেনটা হয়েছে, একটা ডিজাস্টার হয়েছে, বাট দ্য প্রজেক্ট টিম খুব দ্রুত রিকভার করতে পেরেছে। হ্যাঁ, এবং সবাই কিন্তু বেশ প্রশংসাই করতে লাগলো। এবং আপনি এটার সাথে রিলেট করেন যদি আপনার নিজের লাইফের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গুলোকে, দেখবেন যে আপনি অনেক জায়গায় মিল পাবেন। আমি তো পেয়েছি, আমি এরকম এক্সপেরিয়েন্স পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো কি হলো, এখন হচ্ছে যে এক্সিলেন্ট টিম ওয়ার্ক, এক্সিলেন্ট রিকভারি, প্রজেক্ট ব্যাক অন ট্র্যাক, এগুলোর জন্য সবাই তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। এখন
আমরা যেহেতু পিএমপি করতে যাচ্ছি, আমরা ডেফিনেটলি অনেক ন্যাচারাল লেভেল থেকে ভাবি, অনেক বিভিন্ন ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে ভাবি। তো এই সময় এসে আমরা কি বলবো যে এই প্রজেক্টটা একটা সাকসেস? হ্যাঁ, এটা কি আপনাদের মনে হচ্ছে? প্লিজ যে কেউ চ্যাট বক্সে লিখতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে, ইয়েস অর নো? আচ্ছা, আমরা পেয়েছি হ্যাঁ, দুজন ইয়েস বলেছেন, একজন নো বলেছেন। ওকে, আর আর কেউ? নো, ইয়েস। হ্যাঁ, আমরা এখন ইয়েস ইয়েস নো নো একেবারে No. সমান সমান। নো, আচ্ছা, নো বেশি পাচ্ছি তাহলে, তাই না? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি একজনকে জিজ্ঞাসা করবো যে যিনি ইয়েস বলেছেন তিনি কেন বলেছেন, আর একজন যারা নো বলেছেন তার মধ্যে থেকে একজন প্লিজ বলবেন যে আপনি কেন নো মনে করছেন। কেউ বলবেন? এই যে ওমর ফারুক বলেছেন নো, তারপরে মোহাম্মদ মুহম্মদ আজিম আজিম তাসিন বলেছেন নো। আপনি কি বলবেন যে কেন নো Okay. বলেছেন? আচ্ছা, Uh, ইয়েস there is যিনি so বলেছেন। much. Actually, হ্যাঁ। actually, we can হুম learn from you a lot of new ideas হুম হুম because হুম nowadays হুম world হুম is going faster than before. So ডেফিনেটলি। we have to learn more and more and new experience, new knowledge we have to gather. So I think it's a yes. আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে এই যে ব্যাক অন ট্র্যাক চলে গেল আমার প্রজেক্টটা, সো ইটস আ সাকসেস, উই ক্যান কনসিডার ইটস আ সাকসেস। ওকে, Sure. থ্যাংক ইউ। ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য। এখন যে যারা ইয়ে বলেছেন, নো বলেছেন, তার মধ্যে থেকে কেউ একজন যদি বলেন। একজন এই যে শান চৌধুরী লিখেছেন, কনসিডারিং দ্য ফলোইং ইনফরমেশন নো। প্লিজ আপনি কি একটু আনমিউট করে বলবেন যে আপনি কেন নো চিন্তা করছেন? Given the following conditions, the project manager should have foresighted that there should have been a hurricane and taken the necessary precautions and aligned with the project team for the necessary mitigation strategies. They shouldn't have had to face it in the first place. ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, আমরা আপনারা যেটা আপনাদের যাই মনে হোক না কেন, ইয়েস মনে হোক বা নো মনে হোক, আপনার এটা মনে হতেই পারে, কিন্তু আমরা যেটা আসলে এখানে লার্ন করার চেষ্টা করছি আজকে সেটা যে এখানে আমরা কিছু এডিশনাল ইনফরমেশনও দিয়েছি এখানে। যে আগে থেকে হারিকেনের একটা ফোকাস ছিল। হ্যাঁ, তারপরে যে এখানে ইনস্টলেশনে কয়দিন লাগবে সেটা আমরা জানতাম, হারিকেনের সিজন স্টার্টেড হয়ে গেছে সেটাও প্রজেক্ট ম্যানেজার জানতো। তাহলে এতগুলো ইনফরমেশন তার কাছে থাকার পরেও এমন একটা সময়ে উনি ইয়ে করলেন, মানে ওনার ইনস্টলেশনটা করলেন যে যেটাতে ওনার একটা ডিজাস্টার হলো এবং আবার ওনাকে সেটা রিকভার করতে হলো, মানে কিছু কাজ তাকে আবার করতে হচ্ছে। হ্যাঁ, তো এখানে পিএমআই বা পিএমপি যখন আমরা করছি, পিএমপি আমাদেরকে যেটা শেখায় সেটা একজন ভালো প্রজেক্ট ম্যানেজার কিন্তু একটা প্রবলেমে পড়ে কত দ্রুত রিকভারি করতে পারছে, এটা কিন্তু আসলে তার কেপিআই না, বা এইটার জন্য তাকে আমি ভালো একজন প্রজেক্ট ম্যানেজার বলতে পারবো না। আমি তাকে কখন বলবো একজন ভালো প্রজেক্ট ম্যানেজার বা খুব এফেক্টিভ একজন প্রজেক্ট ম্যানেজার কখন বলবো? যখন উনি আগে এই জিনিসগুলো আগে থেকে চিন্তা করতে পারবেন, এই ইনফরমেশন গুলা কাজে লাগাতে পারবেন, এবং আগে থেকেই এরকম কোন একটা আনডিজায়ারেবল একটা সিচুয়েশনকে উনি প্রিভেন্ট করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন। হুম, একবার ডিজাস্টার হয়ে রিকভারি করা থেকে আপনি আগেই প্ল্যানটা এমন ভাবে করলেন যাতে করে আপনার ডিজাস্টারটা আপনি অ্যাভয়েডই করতে পারছেন, আপনার ডিজাস্টারের মধ্যে যেতেই হচ্ছে না। সো এইটা যদি আপনি করতে পারেন, দেন ইউ আর এ বেটার প্রজেক্ট ম্যানেজার। এখানে আপনারা স্লাইডে যদি লেখাগুলো একটু খেয়াল করেন, হ্যাঁ, যে প্রিভেন্টিং ইজ বেটার দ্যান রিকভারি। A project manager should focus on preventing problems, not simply become good at recovery from them. হুম, খুব সিম্পল, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আপনার পিএমপি এক্সামের জন্য এবং আপনার রিয়েল লাইফ প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার কিন্তু অনেক কিছু করতে পারতেন, এখানে কয়েকটা পয়েন্ট আমি দিয়েছি। যেমন আইডেন্টিফাই হারিকেন এজ এ প্রজেক্ট রিস্ক, এই যে রিস্ক আইডেন্টিফাই করা, তারপর সেই রিস্কটা যদি আমার আসলেই বাস্তবে ঘটে যায়, মানে রিস্ক থেকে ইস্যুতে চলে আসে, দেন আমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করব, সেটার জন্য একটা প্রপার প্ল্যানিং করা, সেটার এক্সিকিউশনটা কিভাবে হবে সেগুলো যাতে আমার কাছে ডিটেলস আমার কাছে থাকে। এই জিনিসগুলো কিন্তু আসলে একজন ভালো প্রজেক্ট ম্যানেজারের বৈশিষ্ট্য অ্যাকর্ডিং টু পিএমপি। সো মূল বিষয় এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, বা ইয়ে করার বোঝানোর চেষ্টা করছি, সেটা যে আপনার রিয়েল লাইফে আমরা যেভাবেই যা করি না কেন, হ্যাঁ, রিয়েল লাইফে আমি নিজেই কিন্তু পেয়েছি এরকম যে আমি কত দ্রুত ডিজাস্টার থেকে রিকভারি করতে পেরেছি, সেটা নিয়ে সবাই অনেক খুশি, কিন্তু আসলে অ্যাজ এ গুড প্রজেক্ট ম্যানেজার আমার কিন্তু প্রিভেনশনের দিকে
বেশি মনোযোগ দেওয়া উচিত, আমার প্ল্যানটা কত ভালো হলো সেটার দিকে ইয়ে করা মানে ফোকাস করা দরকার, আমার রিস্ক গুলো আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা, রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সো যখন আমরা পিএমপি নিয়ে পড়াশোনা করছি, পিএমপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা রিয়েল লাইফে যাই করি না কেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে। এখন দেয়ার আর সাম পিপল হু আর লাকি, যে তারা এমন অর্গানাইজেশনে আছে বা এমন ভাবে নিজেদের প্রজেক্ট গুলাতে কাজ করছে যে দেখা যাচ্ছে যে পিএমআই ফ্রেমওয়ার্কের সাথে খুব সুন্দর মিলে যাচ্ছে, সো তাদের কাছে জিনিসটা খুব ইজি মনে হয়। আবার অনেকের কাছে কিন্তু ডিফারেন্ট, ওনারা রিয়েল লাইফে যেভাবে কাজ করেন আর পিএমপি যেটা বলছে, দুটার মধ্যে দেখা যায় একটা বেশ ভালো ডিফারেন্স আছে। তো আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার কাজ যখন আপনি পিএমপি সার্টিফাইড হতে চাচ্ছেন, যে পিএমআই যেভাবে আপনাকে শেখাচ্ছে সেই থিঙ্কিং এর প্রসেসটাকে ধরে ফেলা। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। ও কি লার্নিংটা আমরা মোটামুটি আমরা বিয়ে করে ফেলেছি, যে প্রিভেনশনটা কিভাবে প্ল্যান করা যায় সেটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে লেসন লার্নের ব্যাপার ছিল। আচ্ছা, এখন আমরা আর একটু বেসিকে চলে যাচ্ছি, কারণ যেহেতু আজকে আমাদের আমাদের হচ্ছে কোর্সের শুরু, আমাদের কোর্সটা আপনারা হয়তো অনেকেই জানেন 55 আওয়ার্সের। তার মধ্যে 35 আওয়ার্স আপনার ম্যান্ডেটরি, আপনার পিএমআই মানে প্রজেক্ট পিএমপি এক্সামে আপনার যদি এলিজিবল হতে হয়, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি এলিজিবল কিনা সেটা যখন চেক করা হবে, তখন অবশ্যই আপনার 35 পিডিও আছে কিনা সেটা চেক করে দেখবে পিএমআই। তো ওইটা তো আপনি পাচ্ছেনই, সাথে আমরা আপনাদের যাতে এক্সাম প্রিপারেশনের পুরো প্রসেসটা খুব স্মুথলি হয় এবং আপনি খুব কনফিডেন্টলি এক্সামে গিয়ে বসতে পারেন, সেজন্য আমরা আরো এডিশনাল বেশ কিছু আওয়ার্স রেখেছি বা বেশ কিছু কন্টেন্ট রেখেছি, সেজন্যই হচ্ছে আমাদের এটা 55 আওয়ার্স। তো একেবারে শুরু যেহেতু আজকের দিন, আমরা হচ্ছে একটু প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং পিএমআই, পিএমপি, পিএমআই এগুলো আমরা পিএমবক, এই শব্দগুলো আমরা প্রায় শুনি, কিন্তু এগুলার প্রত্যেকটার আসলে কোনটা কি মিন করে, কোনটাকে আমি কিভাবে চিন্তা করব, এইটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। হুম। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্টের এখানে একটা বুকিশ ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে নেক্সট ক্লাসে প্রজেক্ট, প্রোগ্রাম, পোর্টফোলিও এগুলো নিয়ে ডিটেলসে পড়বো, তখন হচ্ছে প্রজেক্টের ডেফিনেশন কি বা একটা প্রজেক্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো। বাট এখন হচ্ছে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের এক লাইনে একটা ডেফিনেশন দেওয়া আছে, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের এটা থেকে দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু দিকে সরিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা। তো প্রজেক্ট হচ্ছে সব ইন্ডাস্ট্রিতেই কম বেশি আছে, আমি যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রি মানুষ, এখানে নিশ্চয়ই কনস্ট্রাকশন থেকে কেউ আছেন, ব্যাংকিং থেকে থাকতে পারেন, এডুকেশন থাকতে পারেন, এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে প্রজেক্ট খুবই ইম্পর্ট্যান্ট এবং সেখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রচুর প্রচুর কাজ হয়। তো আসলে প্রজেক্ট ইজ এভরিওয়্যার, আপনার লাইফেও অনেক অনেক প্রজেক্ট আছে। আমি একটা থেকে একটা মজার উদাহরণ দিই, সেটা হচ্ছে বিয়ের পর আমার হাজবেন্ডকে একদিন আমি বোঝাচ্ছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি জিনিস, জানো? প্রজেক্ট কি আর অপারেশন? প্রজেক্ট হচ্ছে, বিয়েটা হচ্ছে প্রজেক্ট, আর যে সংসার করি আমরা এটা হচ্ছে অপারেশন। তো এটার মানে আপনারা কি বুঝলেন, আমি একদম সেশনের শেষে আপনাদেরকে জিজ্ঞাসা করবো। ওকে, আচ্ছা। তো আমাদের হচ্ছে যেটা বলা হয় যে এখন আমরা প্রজেক্টাইজড ইকোনমিতে ঢুকে গেছি, প্রত্যেকটা বিজনেসই দেখা যাচ্ছে যে তাদের সাকসেসের জন্য বা বিজনেস ভ্যালু অ্যাড করার জন্য তারা হচ্ছে বিভিন্ন রকমের প্রজেক্ট রান করে। তো দ্যাটস ওয়াই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ইন হাই ডিমান্ড এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পিএমআই নিয়ে। হোয়াট ইজ পিএমআই? পিএমআই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বেসিক্যালি ইটস বেসড ইন ইউএসএ, কিন্তু তাদের সার্টিফিকেশন এবং বিভিন্ন রকমের এডুকেশনাল প্রোগ্রাম এগুলা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই রেকগনাইজড। বাংলাদেশেও কিন্তু পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার আছে, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের সাথে যোগাযোগ করতে পারেন, সেখানে মেম্বারশিপ নিতে পারেন। তারা প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন রকম প্র্যাকটিস স্টাডি এগুলো নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট করে, প্রোগ্রাম করে, তারপরে সেখানে একাডেমিক আউটরিচ, প্রফেশনাল ডেভেলপমেন্ট, অনেক কিছু নিয়ে আলোচনা হয়, নলেজ শেয়ারিং সেশন হয়, আপনারা কিন্তু করতে পারেন। আচ্ছা, এখন আমরা পিএমআই তে ফিরে যাই। পিএমআই হচ্ছে ফাউন্ডেড ইন 1969। এটা পিএমপির জন্য খুব ইম্পর্টেন্ট কোনো কিছু না, আপনার জাস্ট হচ্ছে জেনে রাখার জন্য। এই আপনার পিএমপি কোশ্চেনে কখনোই জিজ্ঞাসা করবে না প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলো তো, এটা কখনোই বলবে না। জাস্ট হচ্ছে আপনাদের জানার জন্য আমি একটু দিয়ে দিয়ে রেখেছি আর কি। আর পিএমআই বেসিক্যালি কি করে? পিএমআই কিন্তু ডাজ নট ম্যানেজ প্রজেক্টস, পিএমআই ডিফাইন্স গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস ফর প্রজেক্ট ম্যানেজিং প্রজেক্টস। হুম, এটা হচ্ছে একটা ওই যে পিএমবক, যেটা পিএমবক হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ।
সারা পৃথিবীতে যত প্রজেক্ট ম্যানেজাররা কাজ করেন, বিভিন্ন রিসার্চের কাজ রয়েছে, সেখান থেকে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস গুলো তুলে এনে কিন্তু পিএমবক এর মধ্যে দেওয়া হয়, এবং এটা নিয়ে কন্টিনিউয়াসলি সবসময় চর্চা কিন্তু চলতে থাকে। যে কারণে কিন্তু দেখেন যে মানে মোরালেস এভরি 4 ইয়ার্স পর পর দেখা যায় যে পিএমপি এক্সামে একটা বড় ধরনের চেঞ্জ আসে, যেটাই যে 2026 সালে 9 জুলাই থেকে শুরু হয়ে গেল নতুন আর একটা এক্সাম ফরম্যাট। তো মেইনলি আমাদের হচ্ছে পিএমআই কে আমরা চিনি হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ডের জন্য, সার্টিফিকেশনের জন্য, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার, রিসার্চ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি একটু আগেই বললাম যে প্রফেশনাল কমিউনিটিটা বিল্ড আপ হয়, এবং প্রফেশনাল কমিউনিটির মধ্যে আপনি খুব সুন্দর সবার সাথে কমিউনিকেশন রাখতে পারেন। আপনারা যখন সার্টিফাইড হবেন তখন তো তখন তো পারবেনই, এবং এখনো আপনি চাইলে কিন্তু পিএমআই মেম্বার হতে পারেন, গ্লোবাল মেম্বার হতে পারেন, বাংলাদেশ চ্যাপ্টারের মেম্বার হতে পারেন। বিভিন্ন রকম প্রজেক্ট ম্যানেজমেন্ট ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস এর সাথে নিজেকে ইনভলভ করতে পারেন। আচ্ছা, তারপর চলে যাচ্ছি হচ্ছে যে পিএমবক গাইড। পিএমবক গাইডের হচ্ছে আমি নিজে পড়েছি হচ্ছে 4টা ভার্সন, 5th, 6th, 7th, আর এখন হচ্ছে 8th চলে এসছে। তো যেহেতু রিয়েল লাইফে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস চেঞ্জ হয়, আমাদের টেকনোলজি চেঞ্জ হয়, আমাদের বিভিন্ন সোশিও ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ হয়। সো পিএমআই তার যে পিএমবক গাইড, যেটা আমাদের মানে আমরা সাধারণত এটাকে টেক্সট বইয়ের মতো মনে করে পড়ি আর কি, সেটাও হচ্ছে কিছুদিন পর পর কিন্তু আপডেট হয়। রিসেন্টলি আপডেট হচ্ছে 8th এডিশনটা। আপনারা যদি পিএমআই এর মেম্বার হন তাহলে হচ্ছে pmi.org এই ওয়েবসাইট থেকে আপনারা এটা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, বাট মেম্বারশিপ ইজ নট ফ্রি। ওকে, তাহলে এটাকে আমরা আমাদের একটা রেফারেন্স গাইড হিসেবে মনে করব। আমরা পিএমবকটা ডেফিনেটলি পড়বো, এবং পিএমবক আমাদের ইসিওটা আসলে পিএমবকের সাথে রিলেটেড। সো দেখা যাবে ইসিওর বিভিন্ন যে টাস্কগুলো সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানতে পারবো হচ্ছে পিএমবক থেকে। আচ্ছা, এই যে ইসিও কথা বারবার বলছি, সেটা হচ্ছে যে এক্সাম কন্টেন্ট আউটলাইন, এটাকে আমরা সংক্ষেপে বলি ইসিও। পুরা কোর্সে আমরা প্রচুর সবসময় আমরা আর পুরোটা কিন্তু বলবো না, আমরা ইসিও বলবো। ইসিও বললে আপনারা বুঝবেন যে আমরা এই যে এক্সাম কন্টেন্ট আউটলাইনের কথা বলছি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এইটা কাইন্ড অফ এ ব্লু প্রিন্ট। এটা আমি এখানে কিন্তু ছবিটা বা কোনো ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখালাম না। ইসিও হচ্ছে আপনি pmi.org ওয়েবসাইট থেকে আপনি ফর ফ্রি এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা সবাই যারা আসলে পিএমপি সম্পর্কে জানতে আগ্রহী, সার্টিফাইড হতে আগ্রহী, তারা এই ডকুমেন্টটা ডাউনলোড করবেন, করে এটাকে গো থ্রু করবেন ভালো করে। প্রত্যেকটা ডোমেইনে কি কি টাস্ক দেওয়া আছে এগুলো এক্সপ্লোর করবেন। এটা আপনার হচ্ছে পরীক্ষা প্রিপারেশনের একদম বলতে পারেন যে ফার্স্ট স্টেপ। কারণ আপনি কিসের উপর পরীক্ষা দিচ্ছেন সেটা জানাটা তো আপনার সবচেয়ে জরুরি, তারপরে তো আপনি ওটা নিয়ে পড়াশোনা শুরু করবেন। তো এটাতে আমরা খুব ডিটেলসে গেলাম না, আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে আপনারা দেখবেন। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে এই যে পিএমবক গাইড আর ইসিও এই দুটো নিয়ে অনেক সময় একটু কনফিউশন হয়ে যায়, সেজন্য আমি এখানে একটা কম্পারিজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে পিএমবক গাইড মেইনলি হচ্ছে কিন্তু আপনার লার্নিং এর জন্য, আপনি যে স্টাডি ম্যাটেরিয়ালটা যে যে জিনিসটা রিডিং ম্যাটেরিয়াল বলতে পারেন, আপনি যেটা আপনি পড়ছেন, পড়ে ওখান থেকে আপনি কনসেপ্টটা বুঝছেন, ক্লিয়ার করছেন। হ্যাঁ, আর এই যে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস এক্সপ্লেন্স হোয়াট অ্যান্ড ওয়াই অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর রেফারেন্স হচ্ছে যে এই যে বেস্ট প্র্যাকটিসেস, মডেলস, ফ্রেমওয়ার্ক অ্যান্ড গাইডলাইন্স, এগুলো ইয়ার্স অফ রিসার্চের ফলাফল হচ্ছে পিএমবক গাইড। হ্যাঁ, এবং সবসময় এটা কন্টিনিউয়াস রিভিউ এর মধ্যে চলে, বিভিন্ন রকম কাজ হচ্ছে এটার উপরে, এখনো হচ্ছে। আর পারপাস তো আমরা আগে বলেছি যে বিল্ডস নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আর সেক্ষেত্রে ইসিওটা হচ্ছে আপনার একটা পরীক্ষার সিলেবাসের মতো আর কি, যে এখানে এক্সামে আপনার কি কি টপিক আছে, কি কি টাস্ক এন্ড কম্পিটেন্সিস কি কি আপনাকে জানতে হবে, পারতে হবে। অ্যাসেসমেন্টটা হবে আপনার হচ্ছে গিয়ে ইসিওর উপরে। আর পারপাসটা হচ্ছে যে মেজার্স ইউর এবিলিটি টু অ্যাপ্লাই নলেজ ইন রিয়েল সিচুয়েশনস। হ্যাঁ, জাস্ট চ্যাপ্টার ওয়াইজ পড়ে নাকি, আপনি যদি টাস্ক ওয়াইজ হচ্ছে টাস্কগুলো আপনি পারেন কিনা পিএমপি এক্সামে আসলে ওইটাই দেখা হবে। এখানে একটা লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে যে PMP does not teach project management. PMP validates your knowledge, experience, and ability to apply project management principles in real world situations. আচ্ছা, এই স্লাইডটা দেখে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনাদের কথা বলতে অসুবিধা হলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। No problem. Understand. ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এখন আমরা চলে আসছি হচ্ছে পিএমআই জানলাম, পিএমবক, ইসিও সবকিছু জানলাম, এখন হচ্ছে পিএমপি কি। পিএমপি তো আমরা আসলে সবাই কম বেশি জানি, তারপরেও আরেকবার একটু বলতে হয় তো না, আমাদের প্রথম ক্লাস। তো পিএমপি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। পিএমপি ইজ নট এ কোর্স, পিএমপি ইজ নট এ বুক, পিএমপি ইজ নট এ লাইসেন্স।
Then what PMP is? PMP is a globally recognized professional certification awarded by PMI. এটাকে বলা হয় হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের ইন দ্য ফিল্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট দিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এই গোল্ড স্ট্যান্ডার্ড কেন বলা হয় এটা আপনারা নিজেরা একটু ফাইন্ড আউট করবেন, নেক্সট ক্লাসে আমি এটা জিজ্ঞাসা করবো আপনাদের কাছে। আচ্ছা, আর পিএমপি তে আসলে হচ্ছে কি কি দেখা হয়? আপনার অ্যাবিলিটি দেখা হয়। ইট ভ্যালিডেটস ইউর অ্যাবিলিটি টু লিড প্রজেক্টস, ম্যানেজ টিমস, ডেলিভার ভ্যালু, মেক সাউন্ড প্রজেক্ট ডিসিশনস, অ্যাপ্লাই প্রজেক্ট ম্যানেজমেন্ট বেস্ট প্র্যাকটিসেস। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি সবকিছুই কভার করা হয়েছে। তো এরপর আমরা যখন এক্সামের স্ট্রাকচার দেখব তখন বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। মূলত হচ্ছে পিএমপি কোনো মুখস্থ পরীক্ষা না। আপনি কোনো একটা নির্দিষ্ট সিলেবাস পড়বেন, মুখস্থ করবেন, ওইটা গিয়ে আবার লিখবেন, এরকম তো পরীক্ষা না। আপনারা অলরেডি সবাই জানেন পিএমপি তে হচ্ছে বেসিক্যালি সিনারিও বেসড কোয়েশ্চেন দেওয়া থাকে। আপনি যে পরীক্ষা দিবেন তখন আপনি নিজেকে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলে কল্পনা করেন। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে বিভিন্ন সিনারিও দেওয়া হবে, বিভিন্ন সিচুয়েশন ডিসক্রাইব করা হবে, এবং ওই সিচুয়েশনে বেস্ট ডিসিশন কোনটা বা বেস্ট মানে থিং টু ডু এটা কোনটা সেটা আপনাকে বের করতে হবে। অপশন দেয়া থাকবে, কিন্তু অবশ্যই এটা হচ্ছে আপনার হতে হবে পিএমআই যে গাইডলাইন আছে বা পিএমবকে আমরা যেটা পড়েছি সেইটার সাথে অ্যালাইন্ড হয়ে। আমি আমার রিয়েল লাইফে আমি নিজে কি করি, আমার অর্গানাইজেশন কি করে, আমি এত বছর ইন্ডাস্ট্রিতে হয়তো আমি 10 বছর 15 বছর কাজ করেছি, আমি কি ধরনের প্র্যাকটিস দেখে এসেছি সেটা কিন্তু এখানে ম্যাটার করে না। পিএমআই ফ্রেমওয়ার্কে পিএমপি তে আপনাকে যেটা শেখানো হচ্ছে সেইভাবে মেনে সেইটার সাথে মিল রেখে আপনাকে কিন্তু ডিসিশন গুলা মেক করতে হবে। এখন আমাদের বর্তমান যে পরীক্ষা আছে মানে 9 জুলাই থেকে যেটা শুরু হয়েছে সেটাতে হচ্ছে 185 কোয়েশ্চেন্স আপনাকে অ্যান্সার করতে হবে, আর টাইম হচ্ছে 240 মিনিটস উইথ 10 মিনিটস ব্রেক। তো আপনি যে 185টা কোয়েশ্চেনে অ্যান্সার করছেন, আসলে আপনি কি করছেন? আসলে আপনি যেটা করছেন সেটা হচ্ছে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি 185 ডিসিশন মেক করছেন আন্ডার এক্সট্রিম প্রেশার অ্যান্ড খুবই টাইট শিডিউলের মধ্যে, যেখানে খুবই অল্প সময় পাবেন আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। 240 মিনিটস খুব বেশি সময় না এতগুলা কোয়েশ্চেন আনসার করার জন্য। বাট যেহেতু আপনি পিএমপি পাশ করে আসছেন, তার মানে যখনই আমি কারো সিভিতে দেখি যে লোকটা বা এই আপটা বা এই ভাইয়াটা ওরা পিএমপি সার্টিফাইড হয়েছে, তার মানে উনি আন্ডার প্রেশার অনেক ভালো চিন্তা করতে পারেন, অনেক ভালো ডিসিশন মেক করতে পারেন। এই জিনিসটা কিন্তু প্রথমেই আমার মাথায় চলে আসে, হয়তো আরো অনেক এমপ্লয়ারদের কাছে এটা চলে আসে। তো আপনারা হচ্ছে এইভাবে নিজেকে নিজের একটা মাইন্ডসেট যাতে করে ঠিক করে নিতে পারেন, সেই জন্যই আসলে এত কিছু বিস্তারিত বলা আপনাকে। আপনি যেটা শিখছেন পিএমবক থেকে শিখছেন, সেটাকে সেই নলেজটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের শুনতে হয়তো অনেক ভালো লাগবে, আমারও ভালো লাগে, আগেও লাগতো এবং সার্টিফাইড হওয়ার পরেও লাগে। সেটা হচ্ছে ওয়াই পিএমপি। আমি যে এত কষ্ট করে একটা পরীক্ষা দিব, এবং পিএমপি পরীক্ষা একটা তো হচ্ছে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর এফোর্ট দিতে হয়। 4 আওয়ার্সের একটা এক্সাম দেওয়া মানে অনেক কঠিন একটা ব্যাপার। 4 ঘন্টা একটানা মাথাটা ঠিক রাখা এটা খুব কঠিন ব্যাপার। আপনারা যখন মক এক্সাম দিবেন, ফুল লেন্থ মক এক্সাম গুলো দিবেন, তখন দেখবেন যে হ্যাঁ, এই 4 ঘন্টা ফোকাস ধরে রাখতে পারাটাই একটা বিশাল ব্যাপার। এটাই অনেক সময় প্র্যাকটিস করে লার্ন করতে হয়। তো এখন এই যে আমি তারপরে পিএমপি পরীক্ষা তো যথেষ্ট এক্সপেন্সিভ। হ্যাঁ, আপনারা কেউ জানেন যে পিএমপি এক্সাম ফি কত এখন? নো আইডিয়া। আচ্ছা, আচ্ছা 500 ঠিক আছে। 500 ডলারের কাছাকাছি, মানে একটু কম। আচ্ছা পিএমপি, মেম্বারশিপ আচ্ছা থাকলে কম হয় আর। আচ্ছা, হ্যাঁ, $500 বেশি। আপনার যদি ইফ ইউ আর এ মেম্বার দেন আপনার হচ্ছে $405। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে 405। হ্যাঁ, এটা হচ্ছে ইফ ইউ আর এ মেম্বার, এবং মেম্বারশিপও বলেছি কিন্তু ফ্রি না, মেম্বারশিপটাও বেশ ভালো একটা অ্যামাউন্ট লাগে। আচ্ছা, আর আপনি যদি মেম্বার না হন সেক্ষেত্রে হচ্ছে আপনার $555। সো এখন ডলারের যা রেট, তাতে করে ইউ ক্যান ইজিলি সে দ্যাট পিএমপি ইজ এ ভেরি এক্সপেন্সিভ এক্সাম, তাই না? আচ্ছা, এখন এই যে আমি এক্সপেন্সিভ একটা এক্সাম দিব, এত এফোর্ট দিব, এত পড়াশোনা করব, কেন? আমার পিএমপিটা করার সুবিধাটা কি, বেনিফিটটা আমি কি পাবো? ডেফিনেটলি এটা আমাদের জানতে ইচ্ছা করে। তো আমরা এখন এটা নিয়ে একটু কথা বলি।
আচ্ছা, এই যে আমাদের হচ্ছে যে এই বেনিফিটের ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম, ক্যারিয়ার এবং প্রফেশনাল বেনিফিট আছে বলেই তো মানুষ তো কষ্ট করে ইয়েটা করে। এবং পিএমআই কিন্তু কখনোই বলছে না যে একদম ফ্রেশার স্টুডেন্ট এসে তুমি প্রজেক্ট ম্যানেজমেন্ট শেখার জন্য আসো, এসে পিএমপি পড়াশোনা করো এবং সার্টিফাইড হও, নট দ্যাট। আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনার পিএমপি সার্টিফিকেশনের জন্য আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার এলিজিবল হতেই 36 মান্থ বা 3 ইয়ার্স এর প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স লাগবে। Not necessarily in a lead position, but you were involved in some project works. এটা আপনাকে দেখাতে হবে, আপনাকে এই এক্সপেরিয়েন্সটা কিন্তু লিখতে হয় অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আচ্ছা। তো পিএমপি কিন্তু বা পিএমআই কিন্তু এটাই বলে যে আপনার রিয়েল লাইফ অলরেডি এক্সপেরিয়েন্স হয়ে গেছে, আপনি আর একটু পড়াশোনা করেন, সার্টিফাইড হন, অ্যান্ড বি এ বেটার প্রজেক্ট ম্যানেজার। আপনি আরো অনেক ভালোভাবে জিনিসটা করতে পারবেন, আপনার পারফরমেন্স অনেক ভালো হবে, আপনার ডেলিভারি অনেক ভালো হবে। সো সেই ভালো কি কি হতে পারে সেটা নিয়ে একটু খুব সংক্ষেপে আলোচনা। এটা নিয়ে আসলে কথা বললে অনেক কথা বলা যায়, বাট আমি খুব সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে ক্যারিয়ার বেনিফিটের একটা জায়গা আছে, সেটা হচ্ছে হায়ার আর্নিং পটেনশিয়াল। হ্যাঁ, যারা সার্টিফাইড এবং যারা সার্টিফাইড না, এদের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড কিছু সার্ভেতে দেখা গেছে যে তাদের মধ্যে স্যালারি বা রেমুনারেশন যাই বলেন, এটাতে একটা ভালো ডিফারেন্স পাওয়া যায়। 17% to 24%-এর মতো এই রেঞ্জটা যে বেশি হয় যারা অলরেডি সার্টিফাইড তাদের তুলনায় যারা সার্টিফাইড না। হ্যাঁ, আর গ্লোবাল রেকগনিশন এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ রকম ভাবে সবাই এটাকে আসলে ইয়ে করে। আমি তো বলেছি যে গোল্ড স্ট্যান্ডার্ড এটার, মানে বলা যায় যে পিএমপি করেছেন মানে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে খুবই সিরিয়াস এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালোভাবে কাজ করার মতো এক্সপেরিয়েন্স বলেন, নলেজ বলেন, সবকিছুই আপনার আছে। আচ্ছা, বেটার ক্যারিয়ার অপরচুনিটিস ডেফিনেটলি। আমার নিজের ক্যারিয়ারেও আমি অনেক রকম চেঞ্জ দেখেছি আমার আশেপাশে। ইভেন যাদেরকে দেখে আমি নিজে মোটিভেটেড হয়েছিলাম এই এক্সাম দিব, সার্টিফাইড হব, তাদেরকেও আমি দেখেছি তারা কিন্তু অনেক রকমের অনেক বেনিফিট পেয়েছে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি আছে। আপনি একটা প্রজেক্ট ম্যানেজার রোলে, স্পেশালি আমি আমার ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আমার যদি একটা জায়গায় 10টা অ্যাপ্লিকেশন পড়া একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলের এগেনস্টে, সেখানে অবশ্যই যাদের পিএমপি আছে তারা প্রায়োরিটি পাচ্ছে। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আপনি ডেফিনেটলি পাচ্ছেন। আচ্ছা, প্রফেশনাল বেনিফিট এটা আমাদের ওভার দ্য কোর্স আপনি যখন বিভিন্ন সময় বিভিন্ন কনসেপ্ট পড়বেন বুঝবেন তখন কিন্তু একদম নিজে রিয়েলাইজ করবেন যে হ্যাঁ এই বেনিফিট গুলো আমি পাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে আমি অল্প কিছু নিয়ে এসেছি, মানে মেইন পয়েন্ট গুলো নিয়ে আসার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আপনি যে বেটার ডিসিশন মেকিং, আমরা কিন্তু বলেছি যে পিএমপি এক্সামের সময় আপনাকে আন্ডার এক্সট্রিম প্রেশার রাইট ডিসিশনটা মেক করতে হবে, তাহলে ডেফিনেটলি আপনি বেটার ডিসিশন মেক করতে পারেন। স্ট্রঙ্গার লিডারশিপ স্কিল ডেফিনেটলি। আমি নিজে নিজে অনেক, মানে লিডারশিপ নিয়ে আমার পড়াশোনার আগ্রহটা শুরুই হয়েছিল পিএমপি থেকে। আর এখন পরীক্ষার যে কন্টেন্ট আছে, ইসিও যেটা আছে, সেখানে আপনি পাশ করার জন্য অবশ্যই লিডারশিপ নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। সো ডেফিনেটলি আপনার লিডারশিপ স্কিল অনেক ইমপ্রুভ করবে। মেবি অলরেডি ইউ আর এ ভেরি গুড লিডার, খুবই দারুণ ভাবে আপনি সবকিছু লিড করছেন, কিন্তু আপনার এটা আরো বেটার, আরো স্ট্রাকচার্ড হবে। Structured problem solving, confidence in managing complex projects, definitely. Ability to lead predictive, agile and hybrid projects. আচ্ছা, এই প্রেডিক্টিভ, অ্যাজাইল, হাইব্রিড এগুলো নিয়ে আসলে আমাদের অনেক ডিটেলসে পড়তে হবে। তো সে সময় হচ্ছে আমরা মানে এটা নিয়ে খুব ডিটেলস আলোচনা করব। এখন যেটা বললাম শুধু বলে রাখি যে হ্যাঁ, পিএমপি পাশ করতে গেলে এই 3 ধরনের প্রজেক্টের ডেলিভারি অ্যাপ্রোচটাই কিন্তু আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, অর্গানাইজেশনাল বেনিফিটস হচ্ছে এটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে পারে। অর্গানাইজেশনও চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমার যদি পিএমপি সার্টিফাইড মানুষজন থাকে, আমার প্রজেক্টগুলো যদি একজন পিএমপি সার্টিফাইড ম্যানেজার লুক আফটার করে, তাহলে আসলে আমার কি সুবিধা। দেখেন এখানে আমি অল্প কিছু নিয়ে এসেছি এরকম আগেরগুলোর মতোই। সেটা হচ্ছে যে ডেলিভার বিজনেস ভ্যালু, ইমপ্রুভ গভর্নেন্স ডেফিনেটলি। এবং পিএমপি যত নতুন যে ইয়েগুলো ভার্সনগুলো আসছে, সেখানে কিন্তু আপনার এই যে ভ্যালু ডেলিভারি, গভর্নেন্স, এইগুলো নিয়ে কিন্তু অনেক বেশি এখন পড়তে হচ্ছে, অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ এগুলাই রিয়েল লাইফে এখন আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজে লাগে। হ্যাঁ, আগের মতো মানে আমি আসলে মানে একটু অন্যদিকে কথাটা বলে নেই যে আমি যখন চাকরি করছি বিভিন্ন ইয়েতে, সফটওয়্যার ইন্ডাস্ট্রি বিভিন্ন কোম্পানিতে, তো দেখেছি কি অনেকের কাছে মনে হয় যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা যে প্রজেক্ট ম্যানেজার কি করে, প্রজেক্ট ম্যানেজার বসে বসে হচ্ছে সবাইকে টাস্ক দিয়ে দেয়, এই তুমি এটা করবে, তুমি ওটা করবে, তুমি ওটা করবে, তোমার এটার জন্য 2 দিন, তোমার এটার জন্য 5 দিন। হ্যাঁ, এরকম টাস্ক গুলো ঠিক মতো ডেলিভারি হচ্ছে না সেটা দেখে।
হ্যাঁ, অনেকের ধারণা আছে এবং মানে ইন্ডাস্ট্রিতে একদম সিনিয়র ম্যানেজমেন্টের অনেককে আমি দেখেছি এই ভুল ধারণাটা তাদের মধ্যে আছে এখনো, যে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে টাস্ক ম্যানেজার, সে টাস্ক গুলা ম্যানেজ করে, সবাই ঠিকঠাক মতো কাজ করে কিনা। নট রিয়েলি। এটা একটা পার্ট, কিন্তু এটার সাথে আরো বহু কিছু আছে, বরং বলতে গেলে ওটাই এখন একটা মাইনর পার্ট হয়ে গেছে। কারণ আমাদের এখন সফটওয়্যার টুলস আছে, যে পিএমআইএস, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তো আগেই ছিল, এখন আমরা এআই এর যুগে চলে আসছি। সো এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু এখন আমি ওভাবে টেকনোলজি আমাকে করে দিচ্ছে, কিন্তু আরো অনেক কিছু আছে যেটা আসলে প্রজেক্ট ম্যানেজারকে করতে হয়, এবং সেগুলোই কিভাবে করতে হয়, কি করতে হয়, সেটা আমরা এই কোর্সে জানবো। পিএমপি পরীক্ষার জন্য আমরা এগুলো শিখবো। আচ্ছা, ম্যানেজ রিস্ক প্রোঅ্যাক্টিভলি। হ্যাঁ, রিস্কের কথা দিয়েই তো আজকে আমরা আমাদের সেশন শুরু করলাম। ডেফিনেটলি রিস্কের কথাটা আপনি চিন্তা করবেন। এবং আমি কিন্তু বলতে পারি পার্সোনালি, আমি আগে কখনোই এত সচেতন ভাবে রিস্ক নিয়ে চিন্তা করতাম না। এখন এই পিএমপি নিয়ে চর্চা করতে করতে এমন হয়েছে যে পার্সোনাল লাইফেও যদি আমি একটা কাজ করি, আমি কিন্তু আগে চিন্তা করি আচ্ছা রিস্ক কি কি হতে পারে, এবং এটা আমাকে আসলেই অনেক অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়। আহ আচ্ছা, অ্যালাইন প্রজেক্ট উইথ স্ট্র্যাটেজিক অবজেক্টিভস, হ্যাঁ এই জিনিসগুলো তো আপনি জানবেন। লিড চেঞ্জ ইফেক্টিভলি, এটা কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা। সেটা হচ্ছে যে চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে অনেক অর্গানাইজেশনই দেখা যায় স্ট্রাগল করে। তো চেঞ্জ ম্যানেজমেন্টের জায়গাটাও কিন্তু যখন ওয়েন ইউ আর পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার, আপনি কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্টটাও অন্যদের থেকে বেটার করতে পারেন। এটাই কিন্তু আপনাকে শিখতে হবে। আচ্ছা, এই যে হায়ার আর্নিং পোটেনশিয়ালের কথা বলছিলাম, এখানে কিছু নাম্বারস এন্ড ফিগার্স আমি আসলে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য, যে এই যে এটা অবশ্য ইউএস এর মানে স্ট্যাটিস্টিক্স, আমাদের দেশের স্ট্যাটিস্টিক্স ওভাবে এখন আমরা পাই না। এই যে তাদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে এরকম হয়, তারপর যে অ্যাপ্রক্সিমেটলি 24% হায়ার দ্যান নন সার্টিফাইড পিপল। আর হচ্ছে এই যে ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলেছে আর কি, যে 21 কান্ট্রিজে তাদের যে সার্ভে হয়েছিল, সেখানে 17% হায়ার ছিল। তো 17 to 24%-এর একটা ডিফারেন্স দেওয়া দেখা যায়। দিস ইজ হিউজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পিএমপি তো এখন প্রচুর মানুষ করছে, তাহলে আমিও কি করব? আমার কি করে লাভ হবে কোনো? বা বাজারে এত বেশি পিএমপি শুনছি, তো তাহলে আমার জায়গাটা আসলে আমি কোথায় খুঁজে নিব, কি করব? তো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই, কারণ পিএমপির এখনো প্রচুর ডিমান্ড আছে। গ্লোবাল ডিমান্ড ইজ গ্রোয়িং। আমি কিন্তু আমাদের সেশনে কোন এক ফাঁকে বলেছিলাম যে আমরা কিন্তু এখন প্রজেক্টাইজড ইকোনমিতে আছি, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এই ব্যাপারটা আরো বাড়ছে। তো প্রজেক্ট যদি থাকে, তাহলে প্রজেক্ট ম্যানেজারও দরকার হবে। সো এই যে এইটা, এখানে আমি একটা স্ট্যাটিস্টিক্স পেয়েছি যে এই যে 2035 পর্যন্ত হচ্ছে 30 মিলিয়ন এডিশনাল প্রজেক্ট প্রফেশনালস উইল বি নিডেড ওয়ার্ল্ড ওয়াইড। সো ডেফিনেটলি আপনি যদি এর মধ্যে সার্টিফাইড হন, এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। ডিমান্ড ইজ গ্রোয়িং। ডেফিনেটলি আরো বড় বড় প্রজেক্ট আসতেছে, আরো কমপ্লেক্স প্রজেক্ট আসতেছে, এবং এগুলোকে হ্যান্ডেল করার জন্য উই নিড ভেরি এফিশিয়েন্ট প্রজেক্ট ম্যানেজার্স। গ্লোবালি রেকগনাইজড হচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, আর ওই যে ওই কথাটা কিন্তু আবার আমি মনে করিয়ে দিচ্ছি, যে কেন আমরা পিএমপি কে গোল্ড স্ট্যান্ডার্ড বলি, এটা আপনারা নিজেরা অনলাইনে খুঁজে বের করবেন। 1.7 মিলিয়ন হচ্ছে পিএমপি সার্টিফিকেশন হোল্ডার্স ওয়ার্ল্ড ওয়াইড। ওফ, গ্ল্যাড দ্যাট আই এম ওয়ান অফ দেম, এন্ড ভেরি সুন আপনাদের মধ্যে থেকে অনেকেই এটার সাথে অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, আমাদের আর কোনো কিছু? হ্যাঁ, এই যে এটা আমরা নিয়ে আলোচনা করে ফেলেছি। তাহলে আমরা হচ্ছে এখন চলে যাই হচ্ছে আমাদের প্রজেক্টের পিএমআই এর এখন কি অবস্থা। পিএমআই যে আমার পিএমপি যে আমরা বলছি যে নতুন এক্সাম এসছে, নতুন এক্সামটা আসলে কেমন, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আপনার এই যে চেঞ্জটা আসলো, চেঞ্জের পরে একটা নতুন জিনিস কিন্তু অ্যাড হয়েছে এখানে। কি অ্যাড হয়েছে? সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পিএমআই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমাদের এখন মানে এভরিডে লাইফের পার্ট হয়ে গেছে। একজন প্রজেক্ট ম্যানেজার যখন তার প্রফেশনাল কাজ করবেন, তখন তাকেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কাজ করতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু এখন নর্মাল। সো এই জিনিসগুলো কিন্তু আগে পিএমআই যে আগের যে সিলেবাসটা ছিল পিএমপি, সেটার মধ্যে এটা ছিল না। এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। এই যে যেখানে নতুন যে জিনিসগুলো এসছে, আমি এই যে আপনাদেরকে এখানে খুব সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। কিভাবে এসছে এটা আমরা জানবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে আলাদা কোনো ডোমেইন বা আলাদা কোনো টাস্ক কিন্তু নাই। ওটা আপনার এক্সিস্টিং যা আছে সেটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইন্টিগ্রেটেড হবে। ওটা আপনাকে একটা সাপোর্টিং টুল হিসেবে আপনাকে, বা সাপোর্টিং একটা টেকনোলজি হিসেবে আপনাকে সার্ভ করবে।
আচ্ছা, তারপর সাস্টেনেবিলিটি নিয়ে এখন অনেক কথা হচ্ছে, যেটাও নতুন এডিশন এই নতুন সিলেবাসে এবং নতুন পিএমপকে। তারপর হচ্ছে বিজনেস ভ্যালু। বিজনেস ভ্যালুটা আগেও ছিল, বাট এটাকে এখন আরো বেশি ফোকাস দেওয়া হচ্ছে, আরো এমফাসাইজ করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। সো ডেফিনেটলি এটা নিয়ে থাকবে, এটা নিয়ে আলাপ আলোচনা থাকবে, পিএমবক এটা নিয়ে খুব ডিটেলস আছে। তারপরে হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট, আগে বলা হতো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এখন বলা হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট। স্টেক হোল্ডারদেরকে আসলে নিয়ে অনেক কাজ করতে হয়। প্রজেক্ট মানেই তো আপনার স্টেক হোল্ডার এক্সপেকটেশন। সো এগুলো নিয়ে আমরা খুব ডিটেলসে পড়বো, খুব ইনডেপথে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তারপরে আরেকটা যেটা আছে গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স। এই জিনিসটাও হচ্ছে এখন, বিশেষ করে যেখানে আপনার অর্গানাইজেশনটা বড় বা আপনার প্রজেক্টটা যথেষ্ট কমপ্লেক্স, সেখানে এই গভর্নেন্স এন্ড কমপ্লায়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা সেই জন্য আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। অ্যাডাপটিভ ডেলিভারি নিয়ে আমরা বলেছি যে আমরা প্রেডিক্টিভ, অ্যাজাইল, হাইব্রিড তিনটা নিয়েই জানবো, এবং এগুলো নিয়ে পিএমবক এইটেও যথেষ্ট ডিটেলসে কথাবার্তা আছে, এগুলো আমাদের জানতে হবে। নতুন ইসিওতেও এটা আছে। সো টু বি প্রিপেয়ার ফর দ্য এক্সাম আপনাকে এই টপিকগুলো ভালো করে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, দিস আপডেটস রিফ্লেক্ট হাউ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ইভলভিং ইন টু দিস অর্গানাইজেশনস। চেঞ্জ, যেহেতু আমাদের রিয়েল লাইফ চেঞ্জ হচ্ছে, সো পিএমপি এক্সামও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে এক্সাম ফরম্যাটের মধ্যে। এক্সাম ফরম্যাটে হচ্ছে আমি যেটা বলেছি। আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যিনি হচ্ছে কি আগের সিলেবাসে হচ্ছে কোর্স করেছিলেন বা পড়াশোনা করেছিলেন? নট নেসেসারি যে আপনি কোথাও ভর্তি হয়ে কোর্স করেছেন এরকম না, আপনি নিজেই হয়তো কিছু সেলফ স্টাডি করেছিলেন, আগের এক্সামটা সম্পর্কে আপনার ধারণা ছিল, এমন কি কেউ আছেন? হ্যালো, এনিওয়ান? ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি একটা ওয়ালাইকুম কোর্স আসসালাম। করেছিলাম, শেষ করতে পারিনি, মানে কোর্স শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। হালকা ধারণা আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো যারা আসলে পুরানো সিলেবাসটা সম্পর্কে জানেন, তাহলে তাদের কাছে মনে হবে যে ও আচ্ছা, এইটা এইটা ডিফারেন্স। কিন্তু যারা আজকেই নতুন দেখছেন স্ট্রাকচারটা, তাদের তো আসলে ওই কম্পারিজনের জায়গাটা নাই। হ্যাঁ, তো আমরা এখন 9th জুলাই থেকে, আজকে কত, আজকে হচ্ছে 11th জুলাই, মানে জাস্ট 2 ডেজ হলো, যে 2-3 ডেজ হচ্ছে যে আমাদের নতুন এক্সাম হচ্ছে। নতুন এক্সামে আমি হচ্ছে কি কি পাচ্ছি। ফার্স্ট অফ অল, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2023-তে, তখন ছিল 180 কোয়েশ্চেন্স, বাট এখন এটা হয়ে গেছে 185 কোয়েশ্চেন্স। হুম, আপনাকে 185 কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হবে, এবং পরীক্ষার ডিউরেশন হচ্ছে 240 মিনিটস, 4 আওয়ার্স। এটার মধ্যে আপনি 2টা ব্রেক নিতে পারবেন, কিন্তু ব্রেক গুলো হচ্ছে 5 মিনিটের। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন ব্রেক ছিল 10 মিনিটের। তো এখন আপনাদের যেহেতু মাত্র 5 মিনিটস ব্রেক, সো আপনাদের এনার্জি ধরে রাখা, স্ট্যামিনা, এটা নিয়ে আসলে পরীক্ষা প্রিপারেশনের জন্য সময় অনেক চিন্তা করতে হবে, যে যাতে করে আমি 4 আওয়ার্স একদম সুন্দর করে আমার মাথাটা ঠান্ডা রেখে সবগুলো কোয়েশ্চেনের কারেক্টলি অ্যান্সার করে আসতে পারি। আচ্ছা, আগের সাথে কম্প্যারিজন করে আসলে খুব বেশি লাভ নাই, তারপরে হচ্ছে গিয়ে মানে চলে আসে আর কি হঠাৎ করে, যেহেতু আমরা ওভাবে করেছিলাম আর কি। তো মূলত হচ্ছে আপনার 185 কোয়েশ্চেন্স আপনাকে অ্যান্সার করতে হবে, 240 মিনিটস আপনার টাইম, 5 মিনিটের 2টো ব্রেক আপনি নিতে পারবেন, এটা অপশনাল। আচ্ছা, আর এটা তো কম্পিউটার বেসড পরীক্ষা হয়, মানে আপনি কম্পিউটারের সামনে বসেই কিন্তু এক্সামটা দিবেন। আচ্ছা, অ্যাভেলেবল ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, যদিও এটা আমাদের জন্য আসলে খুব কোনো মিনিংফুল কিছু না, কারণ বাংলাতে তো আর পরীক্ষা দেওয়ার কোনো অপশন নেই। আমি যতটুকু জানি 7টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যায়, ইংলিশ আছে, স্প্যানিশ আছে, আরো জন্য কি কি ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো মনে নাই। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে স্প্যানিশই দিয়েছিল, কারণ তার মাতৃভাষা স্প্যানিশ, এই জন্য মনে আছে এটা। হু নোস, একদিন বাংলাদেশ মানে বাংলা ভাষাভাষীদের মধ্যে যদি দেখা যায় যে পিএমপি সার্টিফাইড প্রফেশনাল একটা বড় গ্রুপ আছে, হয়তো একসময় বাংলাতেও এক্সাম চলে আসতে পারে। তো আপাতত আমাদেরকে ইংলিশেই পরীক্ষা দিতে হচ্ছে, এবং দ্রুত ইংলিশ যদি আপনি পড়তে পারেন, এটা আপনার জন্য হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ ফর দিস এক্সাম। আচ্ছা, আর আরেকটা পয়েন্ট আমি এখানে তুলে এনেছি, সেটা হচ্ছে যে পিএমপি এক্সাম আমাদের কিন্তু অনেক রকম ভেন্ডার সার্টিফিকেশন এক্সাম আমরা দেই, বিভিন্ন ইন্ডাস্ট্রি মানুষজনই কিন্তু দেন। অনেক এক্সাম ঘরে বসে দেওয়া যায়, আপনি জাস্ট অনলাইনে বসে যে কোনো জায়গা থেকেই বসে পরীক্ষাটা দিতে পারেন। কিন্তু পিএমপি পরীক্ষা আপনি এভাবে দিতে পারবেন না, পিএমপি অবশ্যই আপনাকে কোনো একটা অথরাইজড এক্সাম সেন্টারে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে পিয়ারসিং ভিউ যে এক্সাম সেন্টার আছে বাংলাদেশে, বনানী পাই সেন্টারে। ওই যে বনানীতে, ওটার নাম হচ্ছে পাই সেন্টার আর কি, ওদের সেন্টারটার নাম, বনানী 12 নম্বর রোডে। ওখানে পরীক্ষা দিয়েছি, আমার পরিচিত বেশিরভাগই ওখান থেকে পরীক্ষা দিয়েছে, বাট বাংলাদেশে আরো 2-3টা আছে, অপশন আছে, অথরাইজড এক্সাম সেন্টার আছে যেখান থেকে আপনারা পরীক্ষা দিতে পারেন।
তো ডিউরিং দ্য কোভিড পিরিয়ড প্রায় 5 ইয়ার্স এর মতো হচ্ছে বাসায় বসে বা যে কোনো জায়গায় বসে আপনি হচ্ছে সেলফ প্রক্টোরড এক্সাম দেওয়া যেত, কিন্তু এই জুলাই মাসে ওটা হচ্ছে ইয়ে করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। এখন আপনার ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন, আপনাকে এক্সাম সেন্টারে যেতে হবে, এক্সাম সেন্টারে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। সো ওই আপনার যে এক্সামের যে প্রিপারেশন, তার মধ্যে কিন্তু এই যে এক্সাম সেন্টারে সিট বুকিং দেওয়া এটাও একটা পার্ট। তো ম্যাডাম এক্সাম মোটামুটি সেন্টার কোথায় কোথায় বললেন ম্যাডাম? এক্সাম এক্সাম সেন্টার গুলো সেন্টার বাংলাদেশে বেশ কয়েকটা আছে। আপনি পিএমআই এর ওয়েবসাইটে গেলে বাংলাদেশে কোনটা কোনটা তাদের অথরাইজড এক্সাম সেন্টার, ওখানে আপনি একটা লিস্ট পাবেন। হ্যাঁ, তবে সবচেয়ে বেশি মানুষ দেয় হচ্ছে বনানী পাই সেন্টারে, বনানী 12 নম্বর রোডে। ওটা হচ্ছে পিয়ারসন ভিউর এক্সাম সেন্টার। ওখানে পিএমপি ছাড়াও আর অন্যান্য অনেক রকমের পরীক্ষা হয়। আচ্ছা, এখন হচ্ছে যে কোয়েশ্চেনের টাইপ গুলা কিরকম এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করেছি। আপনারা যখন মক এক্সাম দিবেন বা প্র্যাকটিস এক্সাম দিবেন তখন এগুলো আপনাদের আসলে আহ, চলে আসবে, আয়ত্তের মধ্যে চলে আসবে। আহ, বেশিরভাগই হচ্ছে আপনার মাল্টিপল চয়েস, তারপরে কোনো কোনো মাল্টিপল চয়েস আপনার মাল্টিপল রেসপন্স, মানে আপনার 5টা অপশন দেওয়া আছে, সেখানে একটাই কারেক্ট যেমন না, 2টো বা 3টা কারেক্ট এরকম হতে পারে, চুজ 2 বা চুজ 3 এরকম দেয়া থাকতে পারে। তারপর ম্যাচিং, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হাউ টু স্পট গ্রাফিক বেসড কোয়েশ্চেন, সিনারিও বেসড কোয়েশ্চেন্স, এই ধরনের কোয়েশ্চেন গুলাই হচ্ছে আপনারা পাবেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে জি, জি বলেন। তার মানে ওই যে প্রশ্নেই বলে দিবে টু চুজ থ্রি। হ্যাঁ, 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 ওকে। কোয়েশ্চেনে বলে দিবে, কোয়েশ্চেনে বলে দিবে। হুম। বাট টু বি অনেস্ট, যেটাতে একটা কারেক্ট অ্যান্সার সেটা থেকে যেটাতে মাল্টিপল কারেক্ট অ্যান্সার, এটা বের করা কিন্তু কঠিন, তাই না? কারণ ওখানে আপনি যেটা একটাই, সো আপনি চিন্তা করে করে প্রথমে 2টা বাদ দিলেন, তারপরে 2টার মধ্যে থেকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আরেকটা বাদ দিলাম, এটা দিয়ে দিলাম। কিন্তু যখন মাল্টিপল চুজ করতে হয় তখন কিন্তু এইভাবে চিন্তা করে আসলে খুব লাভ হয় না। রাইট। আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ডিফিকাল্ট যখন মাল্টিপল হচ্ছে কারেক্ট অ্যান্সার থাকে। বাট এনিওয়ে, এই ইউ আর ধরনের রাইট। এই ধরনের কোয়েশ্চেন একটু কম থাকে, আপনার ওই যে একটা কারেক্ট এটাই আপনি বেশি পাবেন। এরপরে হচ্ছে যে আপনারা যখন ওই যে এক্সাম কন্টেন্ট আউটলাইন বা ইসিউটা যখন আপনারা ডাউনলোড করে একটু পড়ে দেখবেন, তখন দেখবেন যে এখানে 3টা ডোমেইনে হচ্ছে আপনার মেইনলি আপনাকে এভালুয়েট করা হবে পরীক্ষায়। এখন পরীক্ষায় কিন্তু আপনি কোয়েশ্চেন কিন্তু সব মিক্স থাকবে, আপনাকে কিন্তু কোনো কোয়েশ্চেনের আগে বলা থাকবে না যে এটা পিপল ডোমেইন থেকে আসছে বা এটা প্রসেস ডোমেইন থেকে আসছে, এরকম কিন্তু বলা থাকবে না। কোয়েশ্চেন পরপর সিরিয়ালি আপনার আসতে থাকবে, আপনি অ্যান্সার করতে থাকবেন। কিন্তু মূলত আপনাকে এভালুয়েট করা হবে হচ্ছে এটা এই 3টা ডোমেইনের উপরে, এবং দেখবেন যে ইসিওর মধ্যে যে টাস্ক এবং এনাবেলার্স গুলো দেওয়া আছে সেগুলো এটা এই 3টা ডোমেইনকে বেস করে আলাদা আলাদা ক্যাটাগরি করে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পিপল, তারপর হচ্ছে প্রসেস, আর এটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। বিজনেস এনভায়রনমেন্টের উপরে কিন্তু এখন অনেক জোর দেওয়া হচ্ছে। আগে কিন্তু আপনার বিজনেস এনভায়রনমেন্ট ছিল মাত্র 8%, এই নতুন সিলেবাসে এটাকে কিন্তু 26% করা হয়েছে। তো এই 3টাতে আপনি যখন রেজাল্টটা পাবেন না, তখন আপনার রেজাল্টে এরকম লেখা থাকবে হচ্ছে যে প্রত্যেকটা ডোমেইনে আপনি কি টার্গেট অ্যাচিভড অর অ্যাবভ টার্গেট, অথবা টার্গেটের মানে টার্গেট নট অ্যাচিভড, মানে আপনি টার্গেট যত যত পার্সেন্টেজ আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পান নাই ওই ডোমেইনে, সেটা। তো মাশাআল্লাহ, আমাদের দেশে যারা পরীক্ষা দেয় বেশিরভাগই আমি দেখেছি যে অ্যাবভ টার্গেট নিয়ে পাশ করে, সবগুলোতেই অ্যাবভ টার্গেট নিয়ে পাশ করে। আমিও অ্যাবভ টার্গেট নিয়েই পাশ করেছি। বাট যদি কোনো কারো এরকম হয় যে আপনার একটাতে হয়তো টার্গেট অ্যাচিভ হয় নাই, বাট বাকি 2টা আপনার খুবই ভালো, অনেক ক্ষেত্রে এটা আপনার মানে ওভারঅল পাস চলে আসে। বাট আপনার হচ্ছে যেহেতু জানার কোনো উপায় নাই যে কোনটা কোন কোন ডোমেইনের কোয়েশ্চেন, আপনি সব কোয়েশ্চেনই কারেক্টলি অ্যান্সার করার চেষ্টা করবেন, আর রেজাল্টের সময় আপনি এই ক্যাটাগরি ওয়াইজ আপনার রেজাল্টটা পাবেন। টার্গেট কত ম্যাডাম, এটা কি জানা যায় না ওদের ইচ্ছা এটা? না, টার্গেট। আসলে কি টার্গেটটা জানা যায় না। কেন জানা যায় না এটার কারণটা আপনাকে বলছি, আপনি তাহলে বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে পিএমআই কখনোই রিভিল করে না পাস মার্ক কত। এখন কেন করে না, কেন করে না, এটার কারণ হচ্ছে যে আপনার কোয়েশ্চেন সেটের উপর নির্ভর করে কত পার্সেন্ট পেলে আপনি পাস করবেন। কারণ যেহেতু ওরা কোয়েশ্চেনটা মানে প্রত্যেকের জন্য একটা ইউনিক কোয়েশ্চেন সেট ডেভেলপ করে দেয়। হ্যাঁ, তো এখন আপনার কোয়েশ্চেন সেটটা মনে করেন যে খুব ইজি, সেক্ষেত্রে আপনার পাস মার্ক হচ্ছে 80% না পেলে আপনি পাস করছেন না। আবার ধরেন আমি যখন পরীক্ষা দিচ্ছি আমার কোয়েশ্চেন সেটটা খুব কঠিন ছিল, আমার হচ্ছে গিয়ে 65% পেলেই হচ্ছে আমার পাস। হুম। যেহেতু কোয়েশ্চেন সেটের উপর নির্ভর করে আপনার পাশের পার্সেন্টেজটা কত হবে, এই জন্য এটা কোনো ফিক্সড কোনো নাম্বার নাই। বাট আমরা যখন দেখবেন যে আমরা যে সিমুলেটরে মক এক্সাম গুলো দিব, আপনি ধরেন যে 70%-এর উপরে মোটামুটি পেলেই আমরা ধরে নেই যে এই ক্যান্ডিডেট হচ্ছে এখন এক্সামে বসার জন্য মোটামুটি রেডি। আচ্ছা, আপনি কি মানে ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা, তো যে কেন পাস মার্ক দেওয়া বলা হয় না? জি জি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, আচ্ছা, এটা নিয়েও আমরা কথা কিন্তু বলেছিলাম আগেও, যে এই যে আমাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখন যে ধরনের কোয়েশ্চেন আসে সেটার মধ্যে থেকে হচ্ছে আপনার 60% হচ্ছে অ্যাজাইল অ্যান্ড হাইব্রিড থাকে, 40% থাকে হচ্ছে আপনার প্রেডিক্টিভের। তো এগুলো যদি এখন আপনার এই টার্মগুলো যদি একটু কঠিন মনে হয় বা অপরিচিত মনে হয়, কোনো সমস্যা নেই, ওভার দ্য কোর্স আমরা সবকিছুই খুব ডিটেলসে পড়ব। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে টেকনিক্যাল স্কিলস গুলা হচ্ছে কি কি আসলে দেখে। হ্যাঁ, কিছু ছোট ছোট বুলেট পয়েন্ট আকারে ইয়ে করছে। ডেফিনেটলি এই প্রত্যেকটা টপিকের ডিটেলস অনেক কিছু আছে। হ্যাঁ, যে কোন স্কিল গুলো হচ্ছে এক্সপেক্ট করে ফ্রম টুরিস্ট প্রজেক্ট ম্যানেজার, যেমন টেকনিক্যাল স্কিলের মধ্যে আপনার প্ল্যানিং, ডেলিভারি, তারপরে হচ্ছে স্কোপ, শিডিউল আর কস্ট ম্যানেজমেন্ট, এটা তো ভেরি বেসিক ফর এনি কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে রিস্ক অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিম লিডারশিপ, কনফ্লিক্ট রেজলিউশন, কমিউনিকেশন, স্টেক হোল্ডার এনগেজমেন্ট, কোচিং এন্ড সার্ভেন্ট লিডারশিপ। হ্যাঁ, দেখেন, লিডারশিপ কথাটা কিন্তু আমরা দুইটা পয়েন্টে পেয়েছি। লিডারশিপ এখন কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা টপিক ফর ইউর এক্সাম অ্যান্ড রিয়েল লাইফে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে গেলেও আপনি যদি আপনার যদি লিডারশিপ কোয়ালিটি ভালো থাকে, ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক বড় অ্যাডেড অ্যাডভান্টেজ। আচ্ছা, তারপর যে বিজনেস স্কিল, আমরা যে বিভিন্ন ডোমেইন তো দেখলাম, বিজনেস স্কিলের মধ্যে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, বেনিফিট রিয়েলাইজেশন, গভর্নেন্স, অর্গানাইজেশনাল চেঞ্জ, বিজনেস ভ্যালু ডেলিভারি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলা দেখবেন যে আপনি যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করছেন সেগুলো এই বুলেট পয়েন্টে আমি যে কথাগুলো বলেছি এইগুলোর সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড। আরেকটা যেটা আমরা একটু আগে আলোচনা করেছি আবারও এখানে আসলো, সেটা হচ্ছে যে এমার্জিং কম্পিটেন্সিস, যেগুলো নতুন যে জিনিস, নতুন যে স্কিল গুলো এখন অ্যাভেলেবল হয়েছে, যেগুলো আমাদের এখন দরকার রিয়েল লাইফে কাজ করার জন্য, সেগুলো আপনি পরীক্ষার সময় পাবেন বা পড়াশোনার সময় পাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সাস্টেনেবিলিটি আছে, ডাটা ইনফর ডিসিশন মেকিং আছে, ডিজিটাল ট্রান্সফরমেশন, এগুলো দেখবেন যে এই যে নতুন যে এক্সাম সিলেবাস এসছে এটার মধ্যে এই টপিকগুলো খুব ডিটেলস আপনি পাবেন। আচ্ছা, ওকে। তো এখন ওই যে এআই নিয়ে তো কথা বলা শুরুই করেছি আমরা, তো এআই দেখবেন যে বিভিন্ন ডোমেইনের সাথে, বিভিন্ন টাস্কের সাথে আপনি এআই কে মাঝে মাঝেই পাচ্ছেন। হ্যাঁ, তো এআই আসার পরে বা এখন টেকনোলজিক্যাল এরকম ডেভেলপমেন্ট পরে এখন কিন্তু এক লাইনে যেটা বলা হয় যে দ্য রোল অফ টুডেস প্রজেক্ট ম্যানেজার হচ্ছে কিন্তু ম্যানেজিং টাস্কে এখন আর নাই। এখন হচ্ছে লিডিং ইন্টেলিজেন্স টেকনোলজি এনাবলড প্রজেক্টস। আমরা এখন যে যে প্রজেক্টেই কাজ করি না কেন, তো দেখা যাচ্ছে আমরা কোনো না কোনো সফটওয়্যার টুল ইউজ করছি, বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করছি। তো আপনার যাতে একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি যখন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব মার্কেটে যাচ্ছেন, যাতে করে আপনি একদমই আপডেটেড থাকতে পারেন, সেজন্য কিন্তু এই নতুন সিলেবাস এবং এই নতুন টপিকগুলো সেখানে আনা হচ্ছে। আচ্ছা, এটা মনে হয় আমি আগেও বলেছি, তারপর আরেকবার একটু সবাইকে মনে করে দেই। সেটা হচ্ছে এআই কে পিএমপি সিলেবাসের মধ্যে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখানে এআই কিন্তু কোনো সেপারেট ডোমেইন না। এটা হচ্ছে যে তিনটা ডোমেইন আমরা দেখলাম, সেই তিনটা ডোমেইনের মধ্যেই কিন্তু হচ্ছে এটা ইন্টিগ্রেট করা। আমরা পিপল দেখেছি, তারপরে আমরা হচ্ছে কি প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট, সব জায়গাতেই কিন্তু এআই আপনি কিছু না কিছু টপিক পাবেন। যেমন লিডিং টিমস ইউজিং এআই এনেবল টুলস, সাপোর্টিং কোলাবোরেশন এন্ড চেঞ্জ, হেল্পিং টিমস অ্যাডপ্ট এআই রেসপন্সিবলি। আচ্ছা, প্রসেসের মধ্যেও তো এই যে এআই অ্যাসিস্টেড প্ল্যানিং এন্ড শিডিউলিং, আগে আমরা সফটওয়্যার টুল বা যে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ইউজ করতাম, এখন আমরা এআই বিভিন্ন টুলস পাচ্ছি, সেগুলো ইউজ করতেছি। হ্যাঁ, রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড প্রেডিক্টিভ অ্যানালাইসিস, এগুলোতেও আসলে এআই নিয়ে অনেক কাজ করার আছে। তারপরে রিসোর্স অপটিমাইজেশন, অটোমেটেড রিপোর্টিং এন্ড ওয়ার্কফ্লো সাপোর্ট, এগুলো আমরা যখন ডিটেলসে পড়বো দেখবেন যে আপনাদের কাছে সবগুলোই খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিজনেস এনভায়রনমেন্টে ডেফিনেটলি এআই গভর্নেন্স, ডাটা প্রাইভেসি এন্ড এথিক্স, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, বিজনেস অ্যান্ড ভ্যালু রিয়েলাইজেশন, এগুলো তো আছে। সামারি করলে যে এআই এর ভূমিকাটা এখানে কিরকম, সেটা হচ্ছে এক্সাম কিন্তু আপনার অ্যাবিলিটি দেখবে না যে এআই আপনি বিল্ড করতে পারেন কিনা, এআই টুল আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা না। বিষয়টা হচ্ছে যে মানে রেসপন্সিবলি আপনি এআই কে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কিনা। আই টেস্ট ইউর অ্যাবিলিটি টু ইউজ এআই রেসপন্সিবলি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আপনার প্রজেক্টের কাজে আপনি রেসপন্সিবিলিটিকে ইউজ করতে পারেন কিনা। আচ্ছা, আর পিএমআই এর হচ্ছে এবারে কোড অফ এথিক্স, এগুলো আছে, এটা নিয়ে আমাদের পড়তে হবে। বিশেষ করে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দেখা যাচ্ছে অনেক কিছু ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে যেটা আছে, আর পিএমআই এর কোড অফ এথিক্স এর সাথে সেটা আসলে যায় না।
বাট আপনি যখন পিএমপি এক্সামে কোয়েশ্চেন অ্যান্সার করছেন তখন কিন্তু আপনার পিএমআই যেটা আপনাকে শেখাচ্ছে বা পিএমআই যে পলিসি বা কোর্স সেটা আপনাকে কিন্তু মেনে আপনাকে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এখন আমরা চলে আসছি খুব ইন্টারেস্টিং জায়গায়, যেটা নিয়ে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা কাজ করব। সেটা হচ্ছে যে আপনার টোটাল পিএমপি জার্নিটাকে আমি একটা ফ্লোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। যদিও এখানে সবগুলো স্টেপ আলাদা করে দেখানো আছে, কিন্তু বেশ কয়েকটা স্টেপই আপনি প্যারালালি করবেন। হ্যাঁ, তো আমরা দেখি কি কি করতে হবে। একটা হচ্ছে আচ্ছা, আপনার এলিজিবিলিটি চেক করতে হবে। এলিজিবিলিটি চেক করতে হবে আপনাকে। আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে পিএমআই এর যে ওয়েবসাইট আছে pmi.org, সেখানে পিএমপি এক্সাম হ্যান্ডবুক নামে একটা ডকুমেন্ট পাওয়া যায়। সেই ডকুমেন্টটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা ফ্রি অফ কস্ট, আপনি ডাউনলোড করতে পারবেন। পিএমআই এর বাংলাদেশ চ্যাপ্টারের ওয়েবসাইটেও এই ডকুমেন্টটা দেওয়া আছে, সেখান থেকেও চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। তো যেখান থেকে আপনি করেন না কেন, সেখান থেকে হচ্ছে আপনি ওখানে এই ইনফরমেশন গুলা সব পেয়ে যাবেন। যে আপনি এলিজেবল কিনা, আপনি এটা কিভাবে চেক করবেন। আমরা বলে দিচ্ছি যে আপনার হচ্ছে 36 মান্থসের প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স থাকতে হবে, কিন্তু এটা কাদের জন্য? যাদের অলরেডি ব্যাচেলার ডিগ্রি করা আছে তাদের জন্য। আচ্ছা, যদি আপনার হায়ার সেকেন্ডারি থাকে, ব্যাচেলার না থাকে, সেক্ষেত্রে এই এক্সপেরিয়েন্সের টাইমটাও বাড়ে। বাট আমি ওইটা নিয়ে আসলে আলোচনা করি না, কারণ আমাদের বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে প্রফেশনাল লাইফে আছে, মানে দু একটা এক্সেপশনাল কেস ছাড়া সবাই ব্যাচেলার ডিগ্রি করা, সবাই গ্রাজুয়েট। সো ওটা নিয়ে আমাদের আসলে দুশ্চিন্তা নাই। তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসটা, আপনি ওখানে ওদের প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা আপনি জানবেন। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে সাধারণত 3 to 5 ওয়ার্কিং ডেজ লাগে। ওরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনাকে অ্যাপ্রুভ করেছে নাকি করেনি সেই রেজাল্ট আপনাকে জানাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। আরেকটা মাঝখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বলে যে আপনি যদি অডিটে পড়েন, মানে আপনার অ্যাপ্লিকেশনটা যদি অডিটের জন্য সিলেক্টেড হয় সামহাও, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ক্লেম গুলো করেছেন যে আমার এত মাসের বা এত বছরের আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স আছে, আমি এই প্রজেক্টে কাজ করেছি, তখন ওরা আপনার কাছে কিছু সাপোর্টিং ডকুমেন্টস চাইবে। তো এটাও খুব রেয়ার। হ্যাঁ, এটা হয়তো হাজারে একজনের হয় এরকম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আপনি এই 3 থেকে 5 দিনের মধ্যে অ্যাপ্রুভালটা পেয়ে গেছেন। তারপর আসতেছে আপনার 35 আওয়ার্স এর ট্রেনিং। তো 35 আওয়ার্স এর ট্রেনিং এর মধ্যে আপনি অলরেডি চলে আসছেন, সো আপনার এই আওয়ার্সটা আপনি দেখাতে পারবেন। ওখানে অ্যাপ্লিকেশনের সময় আপনি যখন দেখতে হবে যে আপনার কি এই পিডিউটা আছে, 35 আওয়ার্স ট্রেনিং আপনি করেছেন, আপনি বলবেন হ্যাঁ আমি করেছি, কোথা থেকে করেছি, এই করেছি, ঠিক আছে, ওইটা দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা আরেকটা পার্ট রেখেছি যে স্টাডি প্ল্যান। এখন স্টাডি প্ল্যানটা আসলে আপনার এই ট্রেনিং এর মধ্যেই আসলে আছে, এটা তো আলাদা কোনো কিছু না। এই ট্রেনিং এর মধ্যেই আপনি স্টাডি প্ল্যানটা পাচ্ছেন এবং সেই অনুযায়ী স্টাডিটাও কিন্তু আগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেন্স। হ্যাঁ, আপনার তো প্রত্যেকটা ধরেন চ্যাপ্টার বলেন বা একটা ডোমেইন কমপ্লিট করলেন, তারপরে সেটার উপরে আপনি ছোট ছোট কিছু এক্সাম দিলেন, আপনার কনসেপ্টটা কতটা ক্লিয়ার হয়েছে এই জিনিসটা বোঝার জন্য। তারপরে যেটা হচ্ছে আপনার ফুল লেন্থ এক্সাম দিতে হবে, যে 4 আওয়ার্স এক্সাম। আপনি পিএমপি এক্সামের সময় যেভাবে একটানা 4 ঘন্টা পরীক্ষাটা দিবেন, আপনি আপনার বাসায় বসে হোক, অফিসে বসে হোক বা যেখানেই হোক, আপনি অ্যারেঞ্জ করে সেভাবে কয়েকটা ফুল লেন্থ এক্সাম দিবেন। এবং প্রত্যেকটা ফুল লেন্থ এক্সাম দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিউ এবং অ্যানালাইসিস, যে আপনার যে কোয়েশ্চেন গুলো আপনি আপনি হচ্ছে কি ভুল করেছেন, কেন ভুল করেছেন, সে কোথায় আপনার কনসেপ্টে গ্যাপ আছে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং ওই দরকার হলে টপিক গুলোকে আরেকবার একটু রিভাইজ করতে হবে। আর একটা জিনিস আমি বলি সবসময় অ্যাড করে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমি একটু কনফিউজ ছিলাম, বি হবে না সি হবে, আচ্ছা বি দিয়ে দেই, এবং দেখা গেল যে না, আমি কারেক্টলি অ্যান্সার করতে পারছি, কিন্তু আপনি কিন্তু বুঝে অ্যান্সারটা করেন নাই, আপনি কনফিউজড অ্যান্সারটা করেছেন, তারপরেও কারেক্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি ওই পার্টিকুলার ওই কোয়েশ্চেনটা আপনি কারেক্ট করতে পেরেছেন, কিন্তু আপনার ওই কনসেপ্টে কোথাও হয়তো কোনো গ্যাপ আছে, যে কারণে ওই কোয়েশ্চেন গুলাও, কনফিউজিং কোশ্চেন গুলোও আপনি আরেকবার রিভিউ করবেন ভুল হওয়া কোশ্চেনের মতো করে। তাহলে দেখবেন যে এরপরে আপনি আরো মনে করেন 4-5 দিন বা 1 সপ্তাহ পড়াশোনা করে আর একটা মক এক্সাম দিবেন, তখন তো আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, আপনি আস্তে আস্তে এক্সাম রেডি হচ্ছেন কিনা। আর এরপরে আর একটা কাজ আছে হচ্ছে আপনার যে বুক এক্সাম, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে আপনি কোথায় পরীক্ষা দিবেন, কবে পরীক্ষা দিবেন। একদিনে দেখা যাচ্ছে একাধিক স্লট থাকতে পারে, একটা হয়তো এক্সাম 10টা থেকে শুরু হচ্ছে, একটা এক্সাম 12টা থেকে শুরু হচ্ছে, আপনি কখন দিবেন, কবে দিবেন, ওটা আগে থেকে হচ্ছে আপনার বুকিং দিতে হয়। বুকিং দিলে ওটা হচ্ছে আপনাকে মেইলে কনফার্মেশন দিয়ে দেয়। আচ্ছা, আর লাস্টলি তো আপনি এক্সাম দিবেন, দিয়ে পিএমপি সার্টিফাইড হয়ে যাবেন। সো এই হচ্ছে মোটামুটি যে যে কাজগুলো আমাদের করতে হবে সেটাকে একটা সামারি করে ইন শর্টে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে হচ্ছে
এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এরপরে আমরা একটু রিয়েল টোয়েশ্চেনে নাড়াচাড়া শুরু করব, আপনাদেরকে একটু এক্সামের একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করব। সো এই পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? ম্যাডাম, ওই যে 10 নম্বর ধাপে বললেন যে তারপরে এক্সাম দিয়ে দিবেন, পিএমপি প্রফেশনাল হয়ে যাবেন। হ্যাঁ, বাই চান্স কেউ মিস করলে, হ্যাঁ। ওই যেই টাকা দিয়ে সে ইয়ে করলো, কয়টা এক্সাম দিতে পারবে? আচ্ছা ভাইয়া, একবার এক্সাম মানে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করাবেন, অ্যাপ্লিকেশনের মেয়াদ থাকে হচ্ছে 1 ইয়ার। হুম। ও, আপনি আচ্ছা। এক্সাম দেন বা না দেন 1 ইয়ার থাকে, হ্যাঁ। তো এখন আচ্ছা। 1 ইয়ার শেষ হয়ে গেলে মনে করেন যে আপনি এক্সাম দেনই নাই, তাহলে আপনাকে কি করতে হবে? আবার অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ আপনার অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হয়ে গেছে। আচ্ছা, আর হুম, এখন হুম। আপনি যেটা বললেন যে কেউ যদি ভাই মানে আল্লাহ না করুক ফেল করে, তাহলে কি করবে? ফেল করলে কোনো ব্যাপার না। ফেল করলে আপনার এক্সাম ফিটা আপনি আর ফেরত পাচ্ছেন না, ওটা তো চলে গেছে। বাট আপনি হচ্ছে আবার পরীক্ষা দিতে পারবেন, 1 বছরের মধ্যে আপনি 3বার পরীক্ষা দিতে পারবেন। হুম। ওই টাকাই? কিন্তু না, ওই টাকায় না, আপনাকে এক্সাম ফিটা আবার দিতে হবে। ও, সেটা কিরকম, কত? সেটা একটু কম হবে আর কি। একটা সময় আমি এক্স্যাক্টলি এখন এটা জানি না, আমাদের সময় $200 মতো ছিল। মানে আপনি 405 ডলার দিয়ে এক্সামটা দিলেন, কিন্তু আপনি ফেল করছেন। তাহলে আপনি যখন সেকেন্ড টাইম আবার অ্যাটেম্প নিচ্ছেন, তখন আপনি $200 পরীক্ষা দিতে পারতেন। তো এটা এখনো অ্যাপ্লিকেবল আছে কিনা আমি আপনাদেরকে একটু কনফার্ম করবো পরের ক্লাসে। হ্যাঁ। আচ্ছা, ফেল আচ্ছা নিয়ে তো ম্যাডাম। আসলে ভাবতে চাই না। ঠিক আছে। তো যাই হোক, জেনে আর রাখা ওই যে ভালো। প্রজেক্টে অভিজ্ঞতা কত বছর বললেন থাকতে হবে? থাকতে হবে হচ্ছে আপনার 3 বছরের 36 মান্থস। আচ্ছা, এটা যদি আমি অনেক আগে হয়, আমি যেমন 2012 থেকে 15 একটা প্রজেক্টের দায়িত্বে ছিলাম, তো আপনার এটা তো এটা এখন তো হচ্ছে সাফিসিয়েন্ট। লাস্ট লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে হতে হবে। আপনি যে 3 বছরের এক্সপিরিয়েন্স দেখাবেন, ওই 3 বছরের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনার লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে হতে হবে। এর থেকে পুরনো হলে আবার ওটা মানে অ্যাকসেপ্টেবল না। লাস্ট 10। প্রজেক্ট বলতে কি, প্রজেক্ট মানে কি, আমরা যেমন আমি সরকারি জবে আছি, এখানে আমাদের বিভিন্ন, সরি, এর বাইরেও আরো কিভাবে প্রজেক্ট কাউন্ট করা হয়, প্রজেক্টটা কিভাবে ধরা হ্যাঁ, হয়? হ্যাঁ। হ্যালো। সরি। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, জি, এখন আমি শুনতে বলছি, পাচ্ছি, আমরা বলুন। যেমন আমি একটা প্রজেক্টে ছিলাম 3 বছর, এখন একটা প্রজেক্টের পিডি হিসাবে আছি হুম, আড়াই হুম, বছর তো হুম, হুম। এইটাই কাউন্ট হবে, না এর বাইরে আমি প্রজেক্টে ইনডাইরেক্টলি কাজ করছি বা ওগুলো প্রজেক্টে আওতায় আসবে? মানে প্রজেক্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি একটা প্রজেক্টই দেখাতে পারবেন অ্যাট এ টাইম। মনে করেন যে 2025 থেকে 26 সালের আজকে জুলাই পর্যন্ত আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, এটা দেখালেন। হ্যাঁ, বাট ঠিক। রিয়েল লাইফে জি। আপনি হয়তো আর একটা প্রজেক্টের সাথেও ইনভলভ, কিন্তু দুইটা প্রজেক্ট আপনি একই টাইম ডিউরেশনের মধ্যে দেখাতে পারবেন না, আপনাকে একটাই দেখাতে হবে। যেটা আপনার ফুল টাইম প্রজেক্ট বা ফুল টাইম জব, সেটা দেখাবেন। আপনি ধরেন জি। সাধারণত কি হয় আমাদের আমাদের দেশে বা আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয়, একজন একটা প্রজেক্টই দেখছে, এটা একটু কমই হয়। বিশেষ করে মানে আমার ইন্ডাস্ট্রির কথা যদি বলি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, তো দেখা যায় যে একটা সফটওয়্যার কোম্পানিতে ছোট বড় অনেকগুলো প্রজেক্ট থাকে। তো দেখা যাচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজার একজন বড় একটা প্রজেক্টও যেমন কাজ করছে, আবার সাথে সাথে ছোট আরো দুটা প্রজেক্টও দেখছে। হ্যাঁ। এখন আপনি যখন জি। পিএমপি তে অ্যাপ্লিকেশন করছেন, তখন আপনি কিন্তু আপনার ওই একটা প্রজেক্টই দেখাতে পারবেন। একই টাইমে আপনি 3-4টা প্রজেক্টে প্যারালালি কাজ করছেন, ওটা কিন্তু আপনি দেখাতে পারবেন। না, এটা ঠিক আছে। তাহলে একটা প্রজেক্ট আমার 2 বছর হলো, আরো 1 বছর লাগবে, ওইটা আমি কি করব তখন? আপনি কি এর মধ্যে আর কোনো প্রজেক্টে মানে এই যে লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে আপনি শুধু এই 2 বছরই প্রজেক্টে কাজ করেছেন, আর কোনো প্রজেক্টে কখনো আরেকটা করেননি? হচ্ছে যে আমি এক জায়গায় পোস্টিং ছিল, ওখানে 1.5 বছর, সেখানে আমাদের বিভাগে আরো কয়েকটা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছিল, সেইটারও আমি মনিটরিং বা বিভিন্ন ইয়াতে ইনভলভমেন্ট ছিল আমার, ওইটা হ্যাঁ, কি তাহলে আনতে তো পারবো? হয়ে গেল। হ্যাঁ, ওটা অবশ্যই আনতে পারবেন। আপনাকে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট লিড বা প্রজেক্ট ডিরেক্টর এরকম লিড রোলে থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি প্রজেক্টের ওকে, কাজের মধ্যে ইনভলভ ছিলেন, এটা দেখাতে পারলেই হবে। ওকে, ওকে। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আর কারো? একটু ইন্টারাপ্ট করছি। অনেকেই আসলে হ্যান্ড রেজ করে রেখেছেন। তো আপনারা হচ্ছে চাইলে আনমিউট করে কোয়েশ্চেনটি করতে পারেন। আমি দেখতে পাচ্ছি মিস্টার সাব্বির আহমেদ এবং মিস্টার ইঞ্জিনিয়ার বেলাল, ওনারা হ্যান্ড রেজ করে রেখেছেন। আপনারা চাইলে আনমিউট করে আপনাদের কোয়েশ্চেনটি করতে পারেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো ওয়ালাইকুম আছেন। আসসালাম। জি, আমি আলহামদুলিল্লাহ। বেলাল। এই সদ্য একটা প্রজেক্ট শেষ করলাম। এটা 3 বছরের প্রজেক্ট ছিল। এটা হচ্ছে ঢাকা শহরে ওভারহেড লাইন কনভার্সন টু আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, ডিপিডিসি তে বিদেশিদের সাথে। তো আচ্ছা, পিএমপি টা আচ্ছা। আসলে করা হবে হবে বলে আর করতে পারলাম না সময়ের অভাবে। তো আমি আপনাদের যে নিকেতনে যে অর্গানাইজেশনটা,
সেখানে জি প্র্যাকটিক্যাল কোনো ক্লাসের ব্যবস্থা আছে কিনা, সপ্তাহে 1-2টা কি প্র্যাকটিক্যাল ক্লাস নেন কিনা জানতে চেয়েছিলাম। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক জি, ইউ ভাইয়া। অ্যান্সারটা হচ্ছে তো আমি দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, হ্যাঁ, আমাদের হচ্ছে আর কি অনলাইন অফলাইন দুই ধরনের ব্যাচই ছিল, বাট কারেন্টলি হচ্ছে ফর নাও আমরা অনলাইন ব্যাচই রেখেছি, বাট অনেকে আসলে চাচ্ছেন অফলাইন ব্যাচের জন্য। তাদের জন্য আমরা চিন্তা ভাবনা চলছে এবং খুব শীঘ্রই হয়তো আমরা অফলাইন ব্যাচও রাখবো, বা অনেকের হচ্ছে মক টেস্ট এক্সাম গুলো অনেকে চাচ্ছেন যে অফিসে এসে বা হচ্ছে ক্লাসরুমে এসে দিতেন, যেটা হচ্ছে আই গেস বেলাল স্যার চাচ্ছেন। সো আমাদের ওই ধরনের ব্যবস্থাও আছে। আমাদের থেকে একজন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কালকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে আরো ইন ডেপথে হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আপনার সাথে। আপনাকে আমরা হচ্ছে ধন্যবাদ। আমার একটু সিরিয়াসনেসটা হচ্ছে এরকম যে আমরা বাংলা মোটরের পরে ওই অঞ্চলে একটা অর্গানাইজেশন আছে, ইনস্টিটিউশন, ওখানে আমি গিয়েছিলাম। প্র্যাকটিক্যালি আমার অফিস হচ্ছে গুলশান 2-এ, বাসা হচ্ছে গুলশান 1-এ। সেক্ষেত্রে আপনার নিকটতনে আমার জন্য খুব সুবিধা হয়। তো আমরা দুজন ক্যান্ডিডেট। অফলাইন ক্লাসগুলো হচ্ছে কি, পিএমপিটা আমি আমরা পড়েছি বইগুলো। তো নর্মালি কি হয়, একটু প্র্যাকটিক্যালি যদি আমরা স্টুডেন্টদের মধ্যে ট্রেনারের সাথে যদি আমরা একটু আলোচনা করতে পারি, তাহলে, কারণ হচ্ছে কোয়েশ্চেন গুলো এমন ভাবে থাকে কাছাকাছি, মানে উত্তরগুলো যে একেবারে অ্যান্সার যে 4টা কোয়েশ্চেন থাকে কাছাকাছি, একেবারে খুব একটা ডিফারেন্স থাকে না। তো আমি মনে করি যদি আপনারা অফলাইন ক্লাস আর মক টেস্ট গুলো আপনাদের এখানে সুযোগ দেন, তাহলে ইমিডিয়েট আমরা 2জন ভর্তি হবই। আরো চেষ্টা করব, প্লিজ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার বেলাল। আপনার সাথে তো অলরেডি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তো উই উইল গেট ব্যাক টু ইউ। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই হচ্ছে আসলে আমাদের যেমন 2025 সালে সর্বোচ্চ সংখ্যক পিএমপি হোল্ডার ছিল অ্যাজ অ্যান একাডেমি অর ইনস্টিটিউট হিসেবে পুরো বাংলাদেশে, তার মধ্যে আসলে 50%ই অফলাইন, 50% অনলাইন, এরকম একটি ডেটা এসেছে। তো আমরাও চেষ্টা করছি যে আসলে পুরোপুরি অনলাইন না যেতে পারলেও যাতে আপনারা হচ্ছে মক টেস্ট বা কিছু যেই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি বেটার হয় বা সামনাসামনি বেটার হয় সেটি আপনারা করতে পারেন। তো উই উইল গেট ব্যাক টু ইউ, এবং আমরা চেষ্টা করছি যে খুব সুন পুরোপুরি একটা অনলাইন ব্যাচও রাখ। তবে আচ্ছা, এখন আপনাকে কারেন্টলি যে কারিকুলামটা, যেটা হচ্ছে আসলে আমি প্রিটি মাচ শিওর যে উর্মি ম্যামও এগ্রি করবেন আমাদের সাথে, এই কারিকুলামটা আসলে খুবই অনলাইন ফ্রেন্ডলি, এই জন্যই আমাদের আসলে অনলাইন ব্যাচটাতেই বেশি ফোকাসটা রাখা। সমস্যা নেই মিস্টার বেল, আমি হচ্ছে কালকে আপনার সাথে আমিই কথা বলবো এবং আপনাকে ইন ডেপথে আসলে সবকিছু নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ, আমরা ওয়েলকাম। ম্যামের কাছে ফিরে যেতে চাচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি, শুনতে পাচ্ছি। জি, আমি তাবির বলছিলাম। আমি পেশায় একজন ব্যাংকার। তো অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে তো স্পেসিফিক প্রজেক্ট রিলেটেড কোনো অ্যাসাইনমেন্ট থাকে না। ইন দ্যাট কেস যেটা আপনাদের রিকোয়ারমেন্টস বা পিএমপি তে বসার জন্য, এক্সামে বসার জন্য যে রিকোয়ারমেন্টস, যে 3 বছরের যে অভিজ্ঞতা, সেক্ষেত্রে যাদের অভিজ্ঞতা থাকবে না প্রজেক্ট রিলেটেড কাজে, সেক্ষেত্রে কি তারা বসতে পারবে না? মানে বা এটার উপায়টা কি আসলে? আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে আমি যেটা পার্সোনালি মনে করি যে আসলে বাংলাদেশে একটু একটা মিসকনফিউশন বা মিসকমিউনিকেশন আছে অ্যাবাউট প্রজেক্টস। ইন্টারন্যাশনালি কিন্তু যেকোনো আসলে যেকোনো আপনি ধরেন হচ্ছে অন্য কোনো সেক্টরে ডিরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্ট সেক্টরে না, আর আপনি কিন্তু কোনো প্রজেক্টের আন্ডারেই কাজ করছেন বা কোনো প্রজেক্টই আলটিমেটলি পুল আপ করছেন, তো ওইটাকেও ইন্টারন্যাশনালি অ্যাজ আ প্রজেক্ট হিসাবেই ধরে। অ্যান্ড আপনারা মূলত যেখান থেকে সার্টিফিকেশনটা গেইন করবেন, পিএমআই, ম্যাম একটু আগে যেটার কথা বললো, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সেখানে কিন্তু এই জিনিসগুলাকে অ্যাজ আ প্রজেক্ট আকারেই বিবেচনা করে। অ্যান্ড প্রবলেম নেই, আমরা হচ্ছে আপনাদেরকে ফার্দার গাইডও করবো আসলে আপনাদের যেই এক্সপিরিয়েন্সটা আছে সেটিকে আসলে কিভাবে আপনারা অ্যাজ আ প্রজেক্ট হচ্ছে শো করতে পারবেন। থ্যাংক ইউ। আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। আই গেস উর্মি ম্যামের একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে। ম্যাম কি আমাদের সাথে আছেন? একটু যদি বল। রাইট, ম্যাম আমাদের সাথে ফেরত এসেছেন আই গেস। ম্যাম একটু কাইন্ডলি আনমিউট করতে হবে আপনাকে। হ্যালো, শোনা যাচ্ছে? আমি ইয়েস কিন্তু ম্যাম। আনমিউট অবস্থায় আছি, কিন্তু যদি ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, ব্যাক। আচ্ছা, হ্যাঁ, এখানে একজন ভাইয়া বলছিলেন যে উনি আসলে ইন পার্সন এসে ক্লাস করতে বেশি বোধহয় ইন্টারেস্টেড। তো
এটা আসলে অনেকে ইন্টারেস্ট থাকে, আমারও ছিল। এখন দুটোরই কিছু সুযোগ মানে সুবিধা অসুবিধা আছে আর কি। যেমন ইন পার্সন ক্লাস করতে গেলে আপনাকে যেমন একটু জায়গায় এসে ট্রাভেল করে আসতে হয়, তো আদার পার্টিসিপেন্ট যারা একটু দূরে থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় একটু প্রবলেম হয়। সো আমরা অনলাইন অফলাইন দুভাবেই আসলে রান করি কোর্স। আর মানে অফিসে এসে করলে হচ্ছে কি যে একটু কোর্সের ফিটাও একটু চেঞ্জ হবে, কারণ সেক্ষেত্রে আমাদের আরো কিছু মানে এডিশনাল রিসোর্স লাগবে। So, দেখা যাচ্ছে যে সেখানে হয়তো কাপল অফ মানে 1,000 টাকা হয়তো একটু বাড়বে, এরকম হয়ে যায়। এনিওয়ে, তো জিশানও নিশ্চয়ই এটা নিয়ে ঠিক মতো সবকিছু বলেছে। তা আমরা আসলে আমাদের যে ইয়েটা ছিল, স্লাইড নিয়ে রিলেটেড আলোচনা ছিল, সেটাতে যাব। পিএমপি কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। কোয়েশ্চেনের বিভিন্ন প্যাটার্ন, টিপস এন্ড ট্রিক্স, এগুলো নিয়ে আমরা আজকে একটু আপনাদের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করব। বাট তার আগে হচ্ছে আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কোনো কিছু নিয়ে কোনো কমেন্ট আছে কিনা, তাহলে আমরা আমাদের লাস্ট সেগমেন্ট হচ্ছে এই যে কোয়েশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারটা। একটা প্রশ্ন আমার ছিল যে আমি শুনেছি যে বাংলাদেশে 4টা আহ, প্রতিষ্ঠান পিএমপির অথরাইজ, তার মানে আপনাদের যে জি, প্রতিষ্ঠানটা নিকেতনে সেটা সম্ভবত অথরাইজ, পিএমপির অথরাইজড, ঠিক বলেছি কিনা? আমাদের অথরাইজ মানে আপনি কি এটিপির কথা বলছেন? হ্যাঁ, পিএমপি যে অথরাইজ ট্রেনিং অর্গানাইজেশন। পার্টনার কিনা সেটা সেটা হ্যাঁ, উই জি, আর অন দ্য সঠিক। প্রসেস। জি 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 জি, উই আর ইন দ্য প্রসেস। আমরা এখনো যেহেতু ফাইনাল অ্যাপ্রুভালটা এখনো পাইনি, সে কারণে আমরা হচ্ছে লিখছি না। বাট উই আর ইন দ্য মানে ইয়ে প্রসেস টু বি ভেরি সুন, মানে উইদিন আ মান্থ হয়তো আমরা আহ, আমাদের সেই অ্যাপ্রুভালটা পেয়ে যাব পিএমআই এর কাছ থেকে। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, বুঝেছি। ওকে। বাট উই আর ফুললি অথরাইজ টু রান দিস কোর্স, এবং আপনাদের যে প্রিপারেশন যে কোর্সের পুরো ইয়েটা কিন্তু আমাদের পিএমআই এর সাথে উই আর অথরাইজ টু মানে কন্ডাক্ট দ্য ফুল কোর্স। এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা যখন হচ্ছে 35 পিডিউ জায়গায় আমাদের নামটা লিখবেন, এটা রেকগনাইজড, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আর কারো কোনো কিছু না থাকলে আমরা নেক্সট সেগমেন্টে ঢুকে যাবো আর কি। আমার একটু কোশ্চেন ছিল। আমি মোহাম্মদ ওমর ফারুক। জি আপনার হলো জি জি যে জি ভাইয়া বলেন। যেভাবে পরীক্ষার প্রসেসটা যেটা দেখাইছিলেন সেখানে 35 আওয়ার জি যে ইয়াটা ওইটা কমপ্লিট হওয়ার পরে কি পরিমাণ আসলে স্টাডি করতে হবে বা কি পরিমাণ সময় দিলে আসলে কত দিনের মধ্যে পরীক্ষা বসার মতো উপযুক্ত হওয়া যায়, বা আপনার তো পিএমপি সার্টিফাইড আপনি, তো আপনার আসলে কি পরিমাণ সময় দেওয়া লাগছে? কারণ আমরা এখানে ম্যাক্সিমামে জব হোল্ডার, এটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে আসলে আমাদের জন্য আর একটু একটু ভালো হয় আর কি। ধন্যবাদ। আই গেস উর্মি ম্যামের একটু নেটওয়ার্কটা ইস্যু হচ্ছে। আমরা একটু 2টা মিনিট টাইম নিচ্ছি ম্যামের নেটওয়ার্ক ইস্যুটা ফিক্স করার জন্য। ম্যাম কাইন্ডলি আনমিউট করে নেবেন। ওমর ফারুক ভাই, আহ, জি আপু, আমি কিছু বলছিলাম, হ্যাঁ এটা কি জি আপনি শুনতে পারছেন জি কিনা জি আমি ভাইয়া জানি না। প্লিজ কন্টিনিউ করেন। না, পুরোটা শুনতে পারিনি ভাইয়া, আমি যদি একটু আবার বলতেছিলাম একটু যে কষ্ট করে রিপিট 35 করেন। আওয়ার যে ট্রেনিং কোর্সটা, জি 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 ট্রেনিং কোর্সটা শেষ করার পরে আসলে আমাদের অ্যাজ এ জব হোল্ডার হিসাবে নতুন যে জি আপনার হলো যে পরীক্ষার যে কারিকুলাম আসছে সেই সিস্টেমে আসলে আমাদের টোটালি পরীক্ষা বসতে আসলে কি পরিমাণ সময় দিতে হবে বা কতদিন সময় দিলে অ্যাজ এ জব হোল্ডার হিসেবে, বা আপনি তো পিএমপি সার্টিফাইড, আপনি কিভাবে জি। সময় দিচ্ছেন বা এই জিনিসটা একটু ক্লিয়ার করলে আমাদের জন্য একটু ভালো হয়। আচ্ছা ভাইয়া, এটার কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। প্রথমে মানে আমি আপনাকে বলবো যে থ্যাংক ইউ যে আপনি এই কোয়েশ্চেনটা রেজ করেছেন, আর কেউ এখনো বলে নাই। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে এক কথায় উত্তর দেওয়া মুশকিল। আপনি কয়েকটা স্টেপে আমি বলি। নাম্বার ওয়ান হচ্ছে কি, আমরা সাধারণত একজন ক্যান্ডিডেট যখন আসেন পিএনপি সার্টিফাইড হতে, এবং তার এক্সপেরিয়েন্স বলেন বা প্রফেশনাল নলেজ টলেজ অনেক কিছুই আছে, তারপর উনি পড়াশোনা করে পরীক্ষাটা দিবেন, আমরা 3 মান্থস এর মতো একটা প্ল্যান করতে বলি। এখন এরপরে হচ্ছে যে আপনার নিজেরটা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। কিরকম? নাম্বার ওয়ান হচ্ছে আপনার লার্নিং ক্যাপাবিলিটি কিরকম। অনেকে একজন কেউ আছে একটা কনসেপ্ট একবারই উনি বুঝে যাবেন, জীবনে আর দ্বিতীয়বার রিভাইজ করতে হবে না। কারো হয়তো এটা দুবার রিভাইজ করতে হবে, কিন্তু উনিও সেই পিএনপি তে সেই সার্টিফাইডই হবেন। আছে না, আমরা যখন আমাদের একাডেমিক লাইফে বিভিন্ন পরীক্ষা দিয়েছি, সবাই তো আর একরকম ভাবে পড়াশোনা করে না, তো এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আপনার যে প্রফেশনাল লাইফ, সেখান থেকে আপনি পার ডে কতটুকু সময় দিতে পারছেন। আমরা যেটা এনকারেজ করি, যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আপনার পড়াশোনার একটা কনসিস্টেন্সি বা একটা কন্টিনিউটি ধরে রাখা। আপনি একদিন মনে করেন অনেকক্ষণ 4-5 ঘন্টা পড়লেন, তারপরে আপনি আবার 3-4 দিন কিছুই পড়লেন না, তো ওইটা আসলে আপনাকে সার্টিফাইড হতে খুব বেশি হেল্প করবে না। আপনি যদি
যদি প্রতিদিনই 1 ঘন্টা করে পড়েন সেটাও আপনাকে হেল্প করবে। প্রতিদিনই আপনি কিছু না কিছু পড়েন, ম্যাক্সিমাম হয়তো আপনি 1 বা 2 দিন একটু একটা গ্যাপ দিলেন, তারপরে আবার আপনি এসে পড়াশোনা করেন, এরকম মানে আপনি যতটা বেশি এনগেজ থাকতে পারবেন, যত বেশি সময় দিতে পারবেন, তত আপনার জন্য ফাস্টার হবে। আর থার্ডলি বলবো হচ্ছে যে আপনি যখন এক্সাম মানে মক এক্সাম গুলো দিচ্ছেন, হ্যাঁ, তো মক এক্সামে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার গ্যাপটা হয়তো একটু বেশি আসতেছে, মানে আপনার মক এক্সামের রেজাল্টটা অত ভালো না, সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে অনেক বেশি রিভাইজ করতে হচ্ছে। আপনার হয়তো আপনার যে কলিগ পরীক্ষা দিচ্ছে। এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্ট। আসলে উর্মি ম্যাম যেই লোকেশনে আছেন ওখানকার ইলেকট্রিসিটিটা একটু চলে গিয়েছে মোস্ট প্রবাবলি, এই জন্য একটু কানেকশনটা আই গেস ড্রপ হচ্ছে। ম্যাম আবার ফেরত আচ্ছা, এসেছেন। হ্যাঁ, আমি ফেরত এসেছি, আসলে আমার ওয়াইফাই ইজ ব্যাক নাও, এই জন্য ওকে সে ওকে, নিজে এবার দ্যাটস দিয়ে গ্রেট, সুইচ করে দ্যাটস চলে গ্রেট। গেল। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, সরি গেন। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তো আপনি আপনার প্রফেশনাল লাইফের সাথে ব্যালেন্স করে প্রতিদিন কতটুকু সময় দিতে পারবেন সেটা আপনি একটু চিন্তা করে দেখেন। আর তবে এটাও ঠিক যে আপনি যদি মনে করেন যে আমি পরীক্ষা দিব, আপনার 3 to 4 মান্থসের বেশি আসলে সময় নেওয়া উচিত না। আপনি যদি কোর্সটা করার পরে আরো অনেক দিন গ্যাপ দেন, দেখবেন যে আপনি কোর্সটা শিখেছিলেন সেগুলো অনেক কিছুই ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনার ওই পড়াশোনার ওই স্পিডটা থাকবে না, আপনার ওই রেগুলারিটিটা মেনটেন হবে না, হ্যাঁ, আপনার দেখা যাবে যে আলটিমেটলি সার্টিফাইড হতে দেরি হয়ে যাচ্ছে। সো আপনি যখন কোর্সটা করছেন সাথে আপনি এডিশনাল আরো 3 মাস একটা সময় নিতে পারেন। আমাদের কোর্সটাই একটু লেংদি, আমরা আরো অনেক ইনডেপথে যাচ্ছি, আপনাকে মক এক্সাম, প্র্যাকটিস এক্সাম, যেগুলো হচ্ছে গিয়ে অনেক জায়গায় আপনার নিজের করতে হতে পারে অনেক ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফুল একটা গাইডেন্সের মধ্যে রাখছি। তো আপনি যদি এটা মোটামুটি একদম রেগুলারলি কন্টিনিউ করেন, তার সাথে আপনি আরো 2 থেকে 3 মাসের একটা সময় নিয়ে রাখেন ম্যাক্সিমাম, আপনার হয়তো লার্নিং ক্যাপাবিলিটি অনেক ভালো, আপনি হয়তো 1 মাসের মধ্যেও পেরে যেতে পারেন। তো মোটামুটি এটা হচ্ছে আমার পক্ষ থেকে বলার ছিল। ভাইয়ার কি আর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাডাম, উনি আরেকটা প্রশ্ন করছে যে আপনি নিজে মানে আপনার ক্ষেত্রে কত সময় লাগছিল বা পড়াশোনাটা কিভাবে করছিলেন? আহ, আচ্ছা, এটার প্রশ্নের উত্তরটা আমি আসলে বলতে চাই না। ব্যাপারটা হচ্ছে এখানে আমার অনেকগুলো ফ্যাক্টর ছিল তো। লাস্টলি আমি যখন 2023 মে মাসে আমি পরীক্ষা দিই, পরীক্ষার আগে আমি মাত্র 2 উইকস পড়াশোনা করছি, হ্যাঁ। তো এইটা আমি আসলে কাউকে বলতে চাই না যে মানুষজন যদি একটু ডিমোটিভেটেড হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে, বাট আমার ক্ষেত্রে 2 উইকসটা ওয়াজ এনাফ। এর একটা কারণ ছিল হচ্ছে যে আমি প্রায় তার আগে 7-8 বছর একদম প্রজেক্ট ম্যানেজমেন্টেই ডেডিকেটেড ছিলাম, সো আমার এভরিডে প্র্যাকটিসের মধ্যে ছিল। নাম্বার টু হচ্ছে আমি স্ক্রাম মাস্টার সার্টিফাইড হয়েছি পিএমপি সার্টিফাইড হওয়ার আরো 1 বছর আগে, তো ওই সময় অ্যাজাইল নিয়ে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, এটাও আমাকে খুব হেল্প করেছে। দেখা যাচ্ছে যে পিএমপি এক্সামের সময় আমার অ্যাজাইল পার্টটা নিয়ে অত বেশি সময় দিতে হয় না, এরকম বিভিন্ন কারণে আমার হচ্ছে প্রিপারেশন টাইমটা একটু কম ছিল। বাট আপনার নিজের মতো করে আপনি নিজে একটা ইয়ে করে নেবেন। ম্যাডাম আপু আমার আরেকটু হেলথ কোশ্চেন, এন্ড সেফটি। যে আমি বলতেছিলাম, কেউ কি বলতেছেন? আমি বলবো। জি জি, ভাই, আপনি মিস্টার আপনি ওমর ফারুক, প্লিজ কন্টিনিউ। জি আপু, আপনার কারিকুলামে মনে হয় যে এআই রিলেটেড যে কোর্সটা ওটা মনে হয় ইনক্লুড ছিল না আপনারা না যখন করতে না, দিচ্ছে। এখন নতুন কারিকুলামে হ্যাঁ, আসলে এআই রিলেটেড হুম কোর্সটা অ্যাড হুম, হয়েছে। তো জি, আসলে এআই এর ব্যাপারগুলো আপনারা আমাদেরকে কিভাবে শেখাবেন, বা এটা মানে জাস্ট আমার জানার জন্য যে আসলে না এটার না, উপরে ঠিক আছে, আপনাদের। এটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন আপনি। আচ্ছা, ফ্রম প্রথম কথা হচ্ছে যে আমরা যারা প্রজেক্ট পিএমপি সার্টিফাইড হই, পিএমপি সার্টিফাইড হওয়ার পরে আপনি কিন্তু চুপ করে বসে থাকতে পারবেন না। পিএমপি সার্টিফিকেশন কিন্তু ইজ নট ফর লাইফ টাইম, এভরি 3 ইয়ার্স আপনাকে কিন্তু রিনিউ করতে হয় সার্টিফিকেশন, এবং সার্টিফিকেশন রিনিউ করার সময় আপনাকে যেমন একটা ফিস দিতে হয় বা একটা টাকা দিতে হয় ওদেরকে, সেরকম আপনাকে কিন্তু আপনার এফোর্টটাও দেখাতে হয়। আপনাকে 60 পিডিইউ, এখন যেরকম আপনি এই কোর্সটা করে 35 পিডিইউ পাচ্ছেন, আপনি যেদিন সার্টিফাইড হলেন তার থেকে 3 বছর সময়ের মধ্যে আপনাকে আরো 60 পিডিইউ আপনাকে কালেক্ট করতে হবে। সেই 60 পিডিইউ আবার 3টা ক্যাটাগরিতে কালেক্ট করা যায়। ভলান্টিয়ারিং করে করা যায়, আপনি বিভিন্ন নলেজ গেইন করে করতে পারেন, নলেজ শেয়ার করে করতে পারেন, এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো এটার এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বললাম আমি এটা বোঝানোর জন্য যে ওয়ান্স ইউ গেট পিএমপি সার্টিফাইড দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আপনাকে অবশ্যই পড়াশোনা করে সবসময় আপডেটেড থাকতে হবে। যারা সিরিয়াসলি পিএমপি নিয়ে চর্চা করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু সবসময় এটা করে।
আচ্ছা, তো সে কারণে আমিও কিন্তু যখনই লেটেস্ট যেটা আসছে আমি কিন্তু সেটা নিয়ে আমি চর্চা করছি, পড়ছি। কারণ আমাকে তো আমার পিএমপি সার্টিফিকেটটা ধরে রাখতে হবে। নাম্বার টু হচ্ছে আমার একটু অ্যাডেড অ্যাডভান্টেজ আছে যে যেহেতু আমি আইটি ইন্ডাস্ট্রি থেকে, সো ইন রিসেন্ট ইয়ার্স আই ইয়েতে মানে টেক জগতে মানে এআই নিয়ে যে মোটামুটি যে রেভলিউশন যেটা হয়ে গেছে সেটা প্রতিদিন এভরিডে আমি আমার কাজের সূত্রে এক্সপেরিয়েন্স করি। সো আই থিংক যে এই জায়গাটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর পিএমপি সিলেবাসের মধ্যে আপনি কিন্তু কখনোই যে ডিরেক্টলি কোনো এআই টুল নিয়ে কিন্তু আপনাকে পড়ানো হবে না বা শেখানো হবে না। আপনি ওই টুলগুলা ইউজ করার পরে আপনি যে ডেটা ড্রিভেন ডিসিশন গুলা নিবেন, আপনার টিম এআই টুলস গুলা কিভাবে ইউজ করে, রেসপন্সিবলি ইউজ করে কিনা, এগুলো যখন আপনি দেখবেন। আরেকটা হচ্ছে যে এআই টুলস টেকনিক্স এগুলো ইউজ করার কারণে আপনার বিজনেসের উপরে বা আপনার প্রসেসের উপরে কি ধরনের ইম্প্যাক্ট আসতেছে সেগুলো যখন আপনি অ্যাসেস করবেন। হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনি এই পিএমবক যখন পড়ছেন বা আমাদের এই কোর্সটার যে ম্যাটেরিয়ালটা থাকছে সেটা পড়ছেন, আপনার কাছে কিন্তু এইগুলো কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আর কোনো কিছু? জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একজন হচ্ছে আমি আহ একটু কি বলবো ম্যাডাম, আমি জি বেলাল। জি জি আমি ওই জি যে জি ভাইয়া, জি হেলথ এন্ড সেফটির উপরে আপনার জি আইওস যেটা কানাডা থেকে 13টা, ইউএসএ থেকে একটা, এই কোর্স গুলো কমপ্লিট করেছি। জি জি তখন জি ওখান থেকে আসলে অনেক কিছু দারুণ। শিখেছি। আমার মনে হয়েছিল হ্যাঁ হ্যাঁ যে জীবনের আরো 20 বছর আগে কেন এটা করলাম না। তো তো পিএমপি তে কি অনেকগুলো, আপনি জানেন যে 13টা সাবজেক্টের উপর অনেকগুলো ক্লাস করেছিলাম এবং অনেক কিছু জি জি শিখেছি। সেই বইগুলো আছে। তো হুম হুম। আইওসের কমপ্লিট করা থাকা থেকে পিএমপি তে কোনো মানে রিডিং এর কোনো সুযোগ সুবিধা পাবো কিনা? ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আপনার কোয়েশ্চেনের জন্য। এখন আইওএস সম্পর্কে আমার আমার নিজের খুব ভালো ধারণা নেই। আমি যদি নিজের সার্টিফিকেশন সম্পর্কে ভালো জানতাম তাহলে অ্যাসেট আপনাকে আরো ভালো দিতে পারতাম। তো বেসিক্যালি হচ্ছে যে কোনো সার্টিফিকেশন এক্সাম যদি আপনাকে করা থাকে সেই ইয়েটা হচ্ছে মানে সেই এক্সপেরিয়েন্সটা আপনার পিএমপির সময় কাজে লাগে। আর এক্সামের যে দেওয়ার জন্য যে প্রিপারেশনের ব্যাপারটা, মাইন্ডসেটের ব্যাপারটা, এটা অলরেডি আপনি একবার এক্সপেরিয়েন্স করেছেন। ডেফিনেটলি সেটা আপনাকে ইয়ে করবে, হেল্প করবে। আইওএসএইচ যেটা, এটা আয়ুষ বলে না? আচ্ছা, এটা সম্পর্কে আমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে, আমি পার্সোনালি আপনাকে এই অ্যান্সারটা আপনাকে জানাবো যে এটা আসলে থ্যাংক ইউ, কতটুকু আপনাকে থ্যাংক সাপোর্ট ইউ, দিতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখানে শান চৌধুরী কোয়েশ্চেন করেছিলেন যে সিএসএম টা পিএমপির আগে করাটা কি কোনো মানে দরকার কিনা, এরকম কোনো পরামর্শ আমরা দিচ্ছি কিনা? নট নেসেসারিলি। আপনার আমি যেহেতু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমার জন্য স্ক্রামটা প্রতিদিনের প্র্যাকটিস ছিল। সো সার্টিফাইড স্ক্রাম মাস্টার হওয়াটা আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটা নিড বা এটা আমাকে প্রফেশনালি হেল্প করবে, সেজন্য আমি করেছি। তো আপনার যদি এরকম মনে হয় যে না আপনার ওইটারও দরকার, ওইটা আপনাকে কোনো হেল্প করবে, সেক্ষেত্রে আপনি ওটার জন্য ইয়ে করতে পারেন, যেতে পারেন। বাট নর্মালি হচ্ছে আপনার এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানে পিএমপির যে এক্সাম কন্টেন্ট, তার মধ্যে কিন্তু অ্যাজাইলের একটা বড় পার্ট আছে। পিএমপির কিন্তু আলাদা একটা বইও আছে, অ্যাজাইল গাইড, ওটা আমাদের পড়তে হয়। সো পিএমপির মধ্যেও আপনি অ্যাজাইল শিখতে পারবেন একটা ভালো লেভেলে, ভালো ডেপথেই আপনি কিন্তু অ্যাজাইল সম্পর্কে পড়াশোনা করবেন। আর আরেকটা কোয়েশ্চেন ছিল আপনার, হোয়াট ইজ পিডিইউ? পিডিইউ হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট। হ্যাঁ, সাধারণত 1 PDU ইজ ইকুয়াল টু 1 আওয়ার, এই টাইপের একটা ক্যালকুলেশন ছিল। তো আপনার হচ্ছে এই যে 35 PDUর জন্য মিনিমাম 35 আওয়ার্স একটা কোর্স করতে হয়, বা এর থেকে একটু বেশিও করতে পারেন। মানে থাকে অনেক অনেক অর্গানাইজেশন এর থেকে একটু বেশি ইয়ে করে, অফার করে। ওইটা হচ্ছে ম্যান্ডেটরি আপনার 35 PDUটা আপনার অ্যাপ্লিকেশন করার জন্য। আর ভবিষ্যতে আপনি তো যে সার্টিফিকেট রিনিউ করার জন্য যেটা যে বিভিন্ন সোর্স থেকেই আপনি পিডিইউ কালেক্ট করতে থাকবেন। ওকে, আর একটা কোয়েশ্চেন। আচ্ছা এই ভাইয়া পিডিইউর ইলাবোরেশন কি ম্যাডাম? পিডিইউ, এবং এটা আমরা প্রফেশনাল কিভাবে কালেক্ট করতে পারি? প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট, প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট, এটা হচ্ছে পিডিইউ। আর আপাতত হচ্ছে আপনি এই কোর্সটা করবেন, আপনি 35 PDUটা আর্ন করবেন, পিএমপি এক্সাম দিবেন, তারপরে আপনাকে পরের পিডিইউ গুলো আর্ন করতে হবে। এখন আপনি যদি অন্য ওই কাজগুলোই করেন, ওই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করলেন বা ঠিক ওইভাবে আপনি পিডিইউ আর্ন করার চেষ্টা করেন, এখন আপনি কোনো পিডিইউ আসলে আর্ন করবেন না। আপনি এই 35 PDU নিয়ে পিএমপিটা পাস করবেন, তারপরে আপনার হচ্ছে পিডিইউ আবার ইয়ে শুরু হবে, আবার কালেক্ট করা শুরু করতে হবে। আপু, আমার একটা কোশ্চেন ছিল। জি আপনার জি। কোর্সের সাথে কি আমাদের যে মক টেস্ট গুলা কি রিলেটেড? মানে আপনি মক টেস্ট গুলা কি আমাদের মনিটরিং করবেন বা কিছু এরকম কিছু হবে? যদি হয়ে থাকে তাহলে মক টেস্ট নেওয়ার পরে আপনি কি আমাদেরকে ওরকম ভাবেই ইনশিওর করবেন যে আসলে আমরা পরীক্ষা বসার মতো উপযুক্ত কিনা? এটা কি আপনার থেকে আপনি
মানে আমাদেরকে একটু সার্টিফাই আহ করবেন কিনা? না, এটা তো অবশ্যই। আমিও যখন ধরেন আমি যখন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি আমার মেন্টরের কাছে কিন্তু সবসময় আমার একটা অ্যাসেসমেন্ট নিয়েছি যে ভাই আমি তো এখন এরকম এত পার্সেন্ট পাচ্ছি, আমি কি পরীক্ষায় বসবো নাকি আমি আর একটু পড়াশোনা করবো বা আমি আর একটু দেখবো, হ্যাঁ এটা কি এনাফ কিনা। তো এই ধরনের একটা কমিউনিকেশন আপনার কিন্তু সবসময় আমাদের সাথে হতে থাকবে। হ্যাঁ, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা যখন দুইটা ফুল লেংথ এক্সাম কিন্তু আমাদের এই যে মানে কোর্সের মধ্যে ইনক্লুডেড, আপনি এই দুটা ফুল লেংথ এক্সাম আপনারা সবাই অ্যাটেন্ড করবেন এবং এটা পরে আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারটা নিয়ে আমরা আবার অ্যানালাইসিস করব যে কারো হয়তো একটু বেশি ভালো হয়েছে, কারো তো অতটা ভালো হয় নাই। ডাজন্ট ম্যাটার, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনাদের ওই কোয়েশ্চেনটা সুন্দর করে আমরা অ্যানালাইসিস করে দিব। আর এছাড়াও আপনারা মানে আমরা আপনাদেরকে এনকারেজ করি যে মার্কেটে হচ্ছে আপনার অনেক এক্সাম সিমুলেটর অ্যাভেলেবল। আপনি আপনার পছন্দ মতো যে কোনো এক্সাম সিমুলেটরে আপনার যত ইচ্ছা আপনি পরীক্ষা দিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এবং সেই পরীক্ষার যদি রেজাল্টগুলো আপনারা আমাদের সাথে অ্যানালাইসিস করতে চান আলাদা করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। ঠিক আছে, আর এই থ্যাংক ইউ। পরীক্ষা তো হচ্ছে আপনার অনলাইনেই পরীক্ষা দিবেন, যেখানেই দেন না কেন, রিয়েল এক্সাম বলেন আর সিমুলেটর মানে এই মক এক্সাম বলেন, তারপরে অনলাইনে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো পরীক্ষাটা দিচ্ছেন। সো ওখানে অটোমেটিকই আপনি কিন্তু আপনার কত নাম্বার পেয়েছেন, আপনার স্কোরটা কেমন আসছে আপনি ওখানেই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে ওকে। আচ্ছা, আমি একটু চ্যাট বক্সে যে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো আমি একটু অ্যান্সার করে নেই। এক কোয়েশ্চেনটা অনেকক্ষণ আগে একজন ভাইয়া করেছিলেন, ওর নাম হচ্ছে জসিমউদ্দিন। উনি বলেছিলেন ইজ দেয়ার এনি এক্সাম সেন্টার ইন চিটাগাং। আমি যতটুকু জানি চিটাগাং এ কোনো এক্সাম সেন্টার নেই। চিটাগাং এর মানুষের বা ঢাকার বাইরে থেকে অনেকে ঢাকায় এসে পরীক্ষাটা দেয়। তারপরে আমি আরেকবার চেক করবো যে নতুন কোনো অর্গানাইজেশন এখন এই সুবিধাটা দিতে পারছে কিনা। সোফার আমি জানি যে নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যান ইউ এলাবোরেট অন দ্য 60 পিডিউ রিকোয়ারমেন্ট পোস্ট সার্টিফিকেশন অফ পিএমপি। আচ্ছা, পিএমপি সার্টিফিকেশনটাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে এভরি 3 ইয়ার্স পর পর অ্যাপ্লিকেশন মানে সার্টিফিকেশনটা রিনিউ করতে হয়। তো ওইটার জন্য আপনার 60 পিডিউ কালেক্ট করতে হবে। কালেক্ট করার বিভিন্ন সোর্স আছে, গাইডলাইন আছে, এবং ওখানে আপনি সেই পিডিও গুলা ক্লেম করে কিভাবে আপনার সার্টিফিকেশন এগেইনস্টে দেখাবেন এটা ডিটেলস একটা গাইডলাইন আছে। বাট আপনি যতক্ষণ না পিএমপি সার্টিফাইড হচ্ছেন আসলে ওইটা নিয়ে চিন্তা করে আপনার খুব একটা লাভ নাই। কারণ ধরেন একজন পিএমপি সার্টিফাইড মানুষ উনি যদি 1 ঘন্টা ভলান্টিয়ার করে উনি 1 পিডিউ পেলো, কিন্তু আপনি যখন সার্টিফাইড না, আপনি যদি ওই সেম ভলান্টিয়ারিং করেন আপনি কিন্তু কিছুই পাচ্ছেন না। ঠিক আছে। So once you get certified, then you have to collect the 60 PDUs to renew your certification. Right now, এটা আপনার জন্য খুব কোনো ম্যাটার করবে না। আচ্ছা, then PMI recommended courses and sessions which help to earn PDUs. হ্যাঁ আছে, PMI নিজেও আপনাকে অনেক গাইডলাইন দিয়ে দিবে, অনেক রকমের অনেক কিছু ইভেন্ট তারা করে, নলেজ শেয়ারিং সেশন করে, যেগুলোর মধ্যে আপনি পার্টিসিপেট করবেন এবং আপনি পিডিউ আর্ন করতে পারবেন। বাট এক্সামের জন্য যে পিডিউ সেটা আপনাকে একটা কোর্স থেকে নিতে হবে এবং দেখাতে হবে যে আমি এই কোর্সটা করেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ক্যান ইউ সাজেস্ট সাম এক্সাম সিমুলেটরস হুইচ আর গুড অ্যান্ড গিভ সাজেশন অর অ্যানালাইসিস। হ্যাঁ, দেয়ার আর প্লেন্টি অফ দেম, অনেকগুলো আছে। আমরা আপনাদেরকে কোর্সের মধ্যে মানে যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন কোর্সের, মোটামুটি ফুল এক্সাম দেওয়ার মতো রেডি, তখন আমরা আপনাকে একটা লিস্ট দিব যে আপনারা এখান থেকে যে কোনোটা আপনি চুজ করে করতে পারেন। হ্যাঁ, যেমন পিএমআই হচ্ছে স্টাডি হল নামে একটা আছে, এটা পিএমআই নিজেই হচ্ছে ইয়ে করে, মানে ওদের ডেভেলপ করা। সো এইটা দেখেছি যে ইন রিসেন্ট টাইমস ভেরি পপুলার। আমাদের সময় আবার এটা ছিল না। তো এরকম আরো অনেকগুলো আছে, সেখান থেকে আপনি আপনার জন্য যেটা সবচেয়ে সুটেবল হয় সেরকম একটা আপনি চুজ করে নিতে পারবেন। হ্যাঁ, যে আপনাকে ফার্স্ট 35 পিডিউ নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন করে আপনি অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি এক্সাম দিয়ে পিএমপি সার্টিফাইড হচ্ছেন। দেন আপনি ফিউচারে কিভাবে রিনিউ করবেন সেটার জন্য যে 60 পিডিউ লাগবে সেটা নিয়ে তখন আপনি মানে কাজ করবেন। ও নো নো নো, স্টাডি হল ইজ পেইড। হ্যাঁ, এটার এক্সাক্ট আমার অ্যামাউন্টটা এই মুহূর্তে মনে নাই, বাট লেস দ্যান $100 এরকম আর কি। ওটার আবার দুইটা টিয়ার আছে আর কি, একটু কম দামের একটা আছে আবার একটু বেশি দামের একটা আছে। আমি এক্স্যাক্টলি এটা ভুলে গেছি, প্রাইসটা ঠিক কত ডলার ছিল আমার মুহূর্তে মনে নাই। বাট আপনারা হচ্ছে PMI.org এর ওয়েবসাইটে গিয়ে PMI স্টাডি হল সার্চ করলেই আপনারা মানে পাবেন আর কি ফুল ইনফরমেশন, যেখানে কি কি আছে এবং প্রাইসটা কত। তো তাহলে আমরা তো অনেক কোয়েশ্চেন নিলাম, এখন আমরা লাস্টলি একটু আমাদের অল্প একটু একটু বাকি আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু রিয়েল কোয়েশ্চেন। রিয়েল মানে হচ্ছে এগুলো ইসের কোয়েশ্চেন, আপনার সিমুলেটর থেকে নেওয়াই কোয়েশ্চেন।
কারণ রিয়েল কোয়েশ্চেন তো আর আমরা কখনোই বাইরে থেকে পাবো না, এমনকি পরীক্ষা দেওয়ার পরে আপনার মনেও থাকবে না যে আপনি কি কি কোয়েশ্চেন অ্যান্সার করছেন। তো আমরা একটু দেখি এটা, আমি হচ্ছে আগে আমার ইয়েটা শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, একটু প্লিজ কনফার্ম করবেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, Yes, দেখা ma'am, we যাচ্ছে। can see. আচ্ছা, জি, দেখতে পাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে একটু একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে দেখবেন যে কোর্সে বিভিন্ন সময় আমি হচ্ছে বলছি যে থিঙ্ক দ্য পিএমআই ওয়ে। হ্যাঁ, আপনার হচ্ছে যারা পাশ করছে এবং যারা পাশ করছে না, হ্যাঁ, আমি ফেইলের মতো নেগেটিভ জিনিস আসলে আমার স্লাইডে রাখতে চাইনি, আনিনি, কিন্তু হচ্ছে যে যারা পাশ করছে এবং যারা পাশ করছে না তাদের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স কিন্তু একটাই, সেটা হচ্ছে যে পিএমআই আপনাকে যেভাবে চিন্তা করে ডিসিশন নিতে বলে ওইভাবে চিন্তা করে আপনি ডিসিশন নিতে পারছেন কিনা। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি থিং দ্যাট উইল মেক দ্য ডিফারেন্স। সো আমরা হচ্ছে এখন ওই পিএমআই এর থিঙ্কিং নিয়ে আমরা খুব ডিটেলসে, আমরা যখনই কোনো চ্যাপ্টার বা কোনো টপিক পড়বো, থিঙ্কিংটা আপনার কিভাবে করতে হবে এটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো, এবং সেভাবে আপনি নিজেকে অ্যালাইন করবেন, নিজের মাইন্ডসেটটা রেডি করবেন। সো এখন আমরা আজকের সেশনটা শেষ করব আমরা কয়েকটা কোয়েশ্চেন দিয়ে। আপনারা একটু দেখেন, আমার মনে হয় যে আপনারা এটার সাথে রিলেট করতে পারবেন। আচ্ছা, আর কারো যদি মনে হয় যে না আমি এই মুহূর্তে রিলেট করতে পারছি না, কোনো সমস্যা নাই, কারণ এইগুলা নিয়ে আমরা পুরো কোর্সে প্রচুর আলোচনা করবো, এবং এটা পড়তে পড়তে আপনার মধ্যে এই জিনিসটা একদম চলে আসবে, একদম বিল্ট ইন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, একটা সিচুয়েশনাল কোয়েশ্চেন, আমি যেরকম সবসময় বলি যে বিভিন্ন সিচুয়েশনাল কোয়েশ্চেন বা সিনারিও বেসড কোয়েশ্চেন আপনার দেওয়া থাকে, সেটা এখানে একটা কোয়েশ্চেন স্যাম্পল যেমন আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে মেজর আইটেম ইউ আর পারচেজিং ফ্রম ইউর প্রজেক্ট উইল বি ডিলেড, হোয়াট ইজ দ্য বেস্ট থিং টু ডু। প্লিজ চারটা অপশন একটু পড়েন, পড়ে আপনারা বলেন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে রাইট অ্যান্সারটা কি হবে, এ বি সি ও ডি। চ্যাট বক্সে লিখতেও পারেন। একজনের কাছ থেকে আমি অ্যান্সার পেয়েছি ডি। এনিওয়ান এলস? প্লিজ ভাই আমাদের, হ্যাঁ এই তো ডি। আচ্ছা, সি। ওকে, হ্যাঁ, আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছেন, তাহলে আমরা একটু আসলে দেখে নিই অ্যান্সারটা কি। অ্যান্সারটা হচ্ছে আসলে ডি। এখন অ্যান্সারটা কেন ডি সেটা আমরা একটু বুঝি। অ্যান্সারটা হচ্ছে ডি। কেন? কারণ পিএমআই থিঙ্কিং এর একটা প্যাটার্ন আছে, যে সেটা হচ্ছে যে আপনি যখন প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্টের ফুল অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি আপনার। আপনি কোনো কিছু হলেই সাথে সাথে ওটা এসকেলেট করবেন, আপনার সিনিয়র ম্যানেজমেন্টের কাছে যাবেন বা প্রজেক্ট স্পন্সরের কাছে যাবেন। দিস ইজ নট ডিজায়ারেবল বিহেভিয়ার। আপনি প্রথমেই যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার আয়ত্তের মধ্যে যেটুকু আছে সেটুকু নিয়ে সবচাইতে ভালোভাবে অ্যানালাইসিস এবং অ্যাসেস করে ফেলা। যে কারণে ডি তে আমাদের অ্যান্সার কিন্তু গিয়েছিল, যে আপনার ডি তে আমাদের কি ছিল, এই যে মিট উইথ দ্য প্রজেক্ট টিম অ্যান্ড আইডেন্টিফাই অল্টারনেটিভস। প্রথমেই কিন্তু আপনি আপনার টিমের সাথে বসে অল্টারনেটিভ কি করা যায় সেটা ব্যাপারে আপনি চিন্তা করছেন। সো অন্য যে অপশনগুলো দেওয়া ছিল তার মধ্যে থেকে এটা ছিল দ্য বেস্ট অ্যান্সার। ওকে, তাহলে এই যে সিচুয়েশন গুলো তো দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি আপনাকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট থিং টু ডু। এখানে কিন্তু যা দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু লজিক্যাল, যে কোনোটাই কিন্তু করা যায়, কিন্তু আপনার এই বেস্ট কিওয়ার্ডটা এই জন্য বোল্ড করা আছে। এইটা দেখে আপনার, এখানে হয়তো কোয়েশ্চেনটা মাত্র 2 লাইনের, কিন্তু ইন রিয়েল এক্সাম আপনার এই কোয়েশ্চেনটা হয়তো 10 লাইনের হতে পারে, কিন্তু আপনাকে অ্যান্সার করার আগে এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে যে আমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য নেক্সট থিং টু ডু, হোয়াট ইজ দ্য বেস্ট থিং টু ডু, কি বলেছে। এই জায়গাটা আপনাকে একটা খেয়াল রাখতে হবে, এই জন্য যে সিচুয়েশনটা আসলে কি বলছে। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা, পিএমআই ঠিক আছে যে মেনি কোয়েশ্চেন্স হ্যাভ মোর দ্যান ওয়ান কারেক্ট অ্যান্সার, ইউর জব ইজ টু চুজ দ্য বেস্ট নেক্সট স্টেপ। আমরা যেটা এই মাত্র বললাম যে প্রত্যেকটাই লজিক্যাল, কিন্তু কোনটা এই মুহূর্তে বেস্ট সেটা বের করা, বা অনেক কোয়েশ্চেনে সরাসরি নেক্সট শব্দটাই দেওয়া থাকে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে মাল্টিপল কারেক্ট অ্যান্সার্স মনে হতে পারে, কিন্তু যখনই আপনি ফার্স্ট বা বেস্ট, দেন মেনি অপশনস আর টেকনিক্যালি কারেক্ট, আমরা যেটা দেখলাম যে এক্সাম্পলটা, কিন্তু এই যে ফার্স্ট বা বেস্ট এগুলো যখন আপনি চিন্তা করবেন, তারপর হচ্ছে মোস্ট, শুড, এই কিওয়ার্ড গুলা দেখে আপনি কিন্তু আলটিমেটলি যেটা বেস্ট আনসার সেটা বের করতে পারবেন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এখানে আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স শোজ দ্যাট ইচ টাইম ইউ ডাবল দ্য প্রোডাকশন অফ ডোরস unit cost decreased by 10%. Based on this, the company determines that producing 3,000 doors should cost 21,000. The case illustrates, এই যে এখানে চারটা অপশন দেওয়া আছে, আবারও আমরা একটু অ্যান্সার, নিজেরা একটু অ্যান্সারটা খুঁজি। কেউ কিন্তু এখনো অ্যান্সার করেনি চ্যাট বক্সে, অ্যান্সার আসা শুরু হয়েছে। ওকে, একটা হচ্ছে কেউ বলেছে, একজন বলেছেন সি, বি, ডি। বাবা, আমরা সব রকমই দেখি পাচ্ছি, সি, বি, ডি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে ফেলি পর আমাদের অ্যান্সারটা আসলে কি ছিল। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে ডি। এই কোয়েশ্চেনে আপনাদেরকে আমরা আসলে যেটা
বোঝানোর চেষ্টা করেছি, যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দেখেন, আপনারা যখন কস্ট নিয়ে পড়বেন তখন এই কোয়েশ্চেনটা আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট যে লাইনটা আছে এখানে আমাদের টাইটেলটা কিন্তু ছিল যে ইগনোর এক্সট্রা ইনফরমেশন। এই কোয়েশ্চেনটা যদিও ছোট, আপনি পরীক্ষার সময় হয়তো অনেক বড় কোয়েশ্চেন পেতে পারেন, ইভেন আপনার মক এক্সাম দেখবেন অনেক বড় কিছু কোয়েশ্চেন থাকে। তো আপনার প্রথম কাজ হচ্ছে, আপনার তো একটা টাইম লিমিটেশন আছে, আপনাকে অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা করতে হবে। আপনার হচ্ছে দেখেন, ফার্স্ট লাইনটা আসলে এমন একটা ইনফরমেশন যেটা আমার এই কোয়েশ্চেনে অ্যান্সার করার জন্য কোনো কাজেই লাগতেছে না। এটা আসলে না বললেও এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সেমই হতো। আপনাকে ওই এক্সট্রা ইনফরমেশনের মধ্যে থেকে আপনার কতটুকু কাজে লাগবে এটা বের করে নিয়ে আসতে হবে। এটার আরেকটা অ্যান্সার হচ্ছে ডি, এটাকে বলে প্যারামেট্রিক কস্ট এস্টিমেশন। যে আপনার আগে যখন আপনার আগের এক্সপেরিয়েন্স থেকে আপনি দেখেছেন যে আচ্ছা 3,000 দরজা বানাতে লাগে আমার $21,000, তাহলে একটা বানাতে কত লাগে? এই যে ঐকিক নিয়মের অঙ্কের মতো করে আমরা যে হিসাবটা করি, এটা হচ্ছে কি আপনার প্যারামেট্রিক এস্টিমেশন বলে। আমরা যখন কস্ট করবো তখন দেখবেন যে কস্ট এস্টিমেশনের অনেক রকম টুলস এন্ড টেকনিক্স আছে, তার মধ্যে এটা একটা। তো এখন দেখেন, এই যে মূল কোয়েশ্চেন কিন্তু হচ্ছে এই লাইনটা, সেকেন্ড লাইনটা যে থার্ড এখানে গিয়ে শেষ হলো এইটা। উপরে যে কোয়েশ্চেনটা আছে, মানে পার্টটা আছে, যে সেন্টেন্সটা আছে, সেটা কিন্তু আপনার এই কোয়েশ্চেনের সাথে আসলে কোনো সম্পর্কই নাই। কিন্তু আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য হচ্ছে যেখানে এখানে ওই যে নাম্বারস ফিগার্স এটা সেটা অনেক কিছু বলা হচ্ছে, যে ইউনিট কস্ট, এই যে একটা টার্ম ডিক্রিজড বাই 10%। হ্যাঁ, আপনার হচ্ছে খুব সহজে এই এক্সট্রাটা ফিল্টার করে ফেলতে হবে। আপনি যখন অনেকবার মক এক্সাম দিবেন, প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এইটা আপনি নিজে নিজেই করতে পারছেন। আচ্ছা, এই যে আস্ক ইউরসেলফ হুইচ ইনফরমেশন অ্যাকচুয়ালি হেল্পস অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন, ইগনোর দ্য রেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে আর একটা কোয়েশ্চেন এখানে। আচ্ছা, এই যে এটা হচ্ছে বিওয়ার অফ ফেক টার্মস। আপনার যদি পিএম বক্স সম্পর্কে খুব ভালো করে পড়া থাকে, জানা থাকে, সেক্ষেত্রে এই ধরনের ট্র্যাপে আপনি পড়বেন না। এখানে কিন্তু দেওয়া আছে দেখেন যে দ্য অনগোয়িং ডেফিনেশন of a project as more information becomes available is called, কি বলা হয়? আচ্ছা, এটা কি কেউ একটু ট্রাই করতে চান? আমরা কি একটু সময় নিব, 1 মিনিট? G, yes. হ্যাঁ, শিওর, Is প্লিজ প্লিজ প্লিজ, উই শুড ট্রাই। এটা খুব সহজ একটা কোয়েশ্চেন, রিয়েল লাইফ কোয়েশ্চেনের থেকে অনেক বড় হয়। আচ্ছা, আমরা অবশ্য একটু আমাদের ক্লাস সময় একটু বাইরে চলে এসেছি, সো আমি একটু ফাস্টার করছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া এই মুহূর্তে আপনাদের জন্য খুব ইজি না, কারণ এখানে যে টার্মগুলো ইউজ করা হয়েছে এগুলো সবই হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের জার্গন বা প্রজেক্ট ম্যানেজমেন্টের যে টার্মস আর কি, যেটা আপনার পিএম বকে পড়বেন। হ্যাঁ, স্কোপ ভ্যালিডেশন এটা একটা জিনিস আছে, এটা আপনি স্কোপের সময় পড়বেন। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটা অবশ্য সবারই বেশ পরিচিত। প্রোগ্রেসিভ এলাবোরেশন, আর একটা আছে কোয়ান্টিটেটিভ এলাবোরেশন। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে সি, প্রোগ্রেসিভ এলাবোরেশন। মানে আপনার প্রজেক্ট যত আগায় তত আপনার প্রজেক্ট সম্পর্কে আপনি আরো ডিটেলস ইনফরমেশন পেতে থাকেন। এই জন্য যত প্রোগ্রেস হয় তত ইনফরমেশন পেতে থাকেন, এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ এলাবোরেশন। হ্যাঁ, সো এখানে আমরা আসলে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দেখেন, এই যে কোয়ান্টিটেটিভ এলাবোরেশন, এটাও এলাবোরেশন, এটাও এলাবোরেশন। আপনার যদি পিএম বকটা ভালো করে পড়ানো থাকে, বা আপনার যে পিএমপি টার্মস গুলা, কিওয়ার্ডস গুলো খুব ভালো করে জানা না থাকে, তখন দেখবেন যে আপনি এই ফাঁদে পড়ে যাবেন। তখন আপনার মনে হবে কোয়ান্টিটেটিভ, এটাও তো হতে পারে, এটাও তো এলাবোরেশন। কিন্তু আসলে কোয়ান্টিটেটিভ এলাবোরেশন ইজ এ ফেক টার্ম, এরকম কোনো টার্ম আসলে নাই। হ্যাঁ, এই যে এখানে দেখেন আমরা দেখছি যে পিএমআই সামটাইমস ইনক্লুড মেড আপ টার্মস, যেটা আসলে নাই আপনাকে কনফিউজ করার জন্য। তো এই ট্র্যাপগুলো আপনি একটু পড়াশোনা করলেই আপনি অ্যাভয়েড করতে পারবেন, খুব কঠিন কিছু না। আচ্ছা, আর একটা হচ্ছে যে মাল্টিপল অ্যাকশনস, এটা একটু জটিল সমস্যা। সেটা হচ্ছে কি, আপনার দেখেন এখানে এই কোয়েশ্চেনটা আমি একটু পড়ি, তারপর আপনারা অ্যান্সার অপশনগুলো দেখেন। প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু মোর দ্যান ওয়ান অ্যাকশনের কথা বলা আছে, শুধু একটা কাজ করার কথা বলা হয় নাই, মাল্টিপল রকমের কাজ করার কথা বলা আছে। তো এখান থেকে আপনার রাইট অপশনটা চুজ করতে হবে, এমন অপশনটা চুজ করতে হবে যেখানে কিন্তু প্রত্যেকটা পার্টি ঠিক আছে। হ্যাঁ, the seller claims the buyer caused delays and additional costs. What should the project manager do first? ওই যে আগে আমরা পেয়েছিলাম হচ্ছে বেস্ট, এবার আমরা পেয়েছি ফার্স্ট। প্লিজ read the options and choose the right one. ওকে, একজন দিয়েছেন বি, পেয়েছি, দুজন দিয়েছেন বি, একজন দিয়েছেন ডি। এটার অ্যান্সারটা, রাইট অ্যান্সারটা হচ্ছে বি। হ্যাঁ, আমরা একটু ফাস্ট গেলাম।
এটা রাইট অ্যান্সারটা হচ্ছে বি। কারণ দেখেন এই যে এখানে প্রত্যেকটাই হচ্ছে তিনটা করে পার্ট আছে, কালেক্ট ডেটা, সেন্ড টু লিগ্যাল কনসালট্যান্ট অ্যান্ড অ্যাটর্নি, এই যে প্রত্যেকের তিনটা পার্ট আছে। তো যেখানে হচ্ছে প্রথমেই আপনি দেখছেন যে না, এই অ্যাকশনটা আসলে এই অবস্থায় ফার্স্ট নেওয়া যায় না, আপনার ওটা বাদ। ওইটার দিকে আপনি ওইটার পরের অংশ আপনার আর পড়েও লাভ নাই, কারণ ওটা হবে না। আপনি যেটা হচ্ছে প্রথম অংশ এটা ঠিক আছে, আপনি পরের গুলো পড়বেন। বাকিটা দেখেন যে এখানে কালেক্ট ডেটা না, এটা হবে না, তাহলে আপনি ওটা বাদ। রিভিউ দ্য এসওডব্লিউ, এটা বাদ, কারণ এটা প্রথমটাই ঠিক নাই। হ্যাঁ, এইটা হচ্ছে এখানে আসলে ট্রিক্সটা আমরা যেটা মানে বোঝানোর চেষ্টা করছি সবাইকে, যে মাল্টিপল অ্যাকশন থাকলে আপনার যদি যে অপশনটাতে প্রথম অ্যাকশনটা ঠিক আছে সেটাই আপনি বাকিটা পড়েন, যেটাতে প্রথমটাতে আপনার খটকা লাগতেছে সেটা আর পুরোটা পড়ারই দরকার না, ইট উইল সেভ ইউ টাইম। আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে যে আমাদের এই যে কোয়েশ্চেন অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স এর একটা সামারি করা আর কি। ওভার দ্য কোর্স আপনারা আসলে এই প্রত্যেকটার সাথে পরিচিত হবেন। ওই যে রিড দ্য লাস্ট সেন্টেন্স ফার্স্ট, আইডেন্টিফাই কিওয়ার্ডস, অ্যাসেস বিফোর অ্যাক্টিং, সলভ উইথ টিম বিফোর স্কেলেটিং, এটা আপনারা প্রচুর বার পাবেন, পড়বেন, এটা আপনাদের মাথায় একদম গেঁথে যাবে। ইগনোর ইরেলিভেন্ট ইনফরমেশন, এরকম একটা এক্সাম্পল আমরা দেখেছি। হ্যাঁ, এলিমেন্ট অবভিয়াসলি রং অ্যান্সার্স, বিওয়ার অফ মেড আপ টার্মস, এটাও আমরা এক্সাম্পল দেখেছি। বাকি যেগুলো আছে এখানে উল্লেখ করে সবগুলোর এক্সাম্পল আমরা কোনো না কোনো সময় পেয়ে যাব। হ্যাঁ, তো মোটামুটি যে চুজ দ্য বেস্ট অ্যান্সার, নট জাস্ট এ কারেক্ট ওয়ান, এটা তো আমরা প্রথম কোয়েশ্চেনটাতেই দেখলাম। সো মোটামুটি এটা ছিল আমাদের আজকের সেশন। আপনাদেরকে একটু কোয়েশ্চেন যে কিভাবে কনফিউজ করে ফেলে এবং থিঙ্ক করতে হবে আন্ডার হিউজ প্রেশার, এটার একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এইভাবে আপনারা আস্তে আস্তে করে নিজেদের মাইন্ডসেটটাকে এক্সাম রেডি জায়গায় নিয়ে যাবেন। সো দ্যাট ওয়াজ ইট। আমার কনক্লুশনে আমরা পৌঁছে যাচ্ছি কি, আবারও সেই প্রথম কথা, আবারও শেষের কথাই, সেটা হচ্ছে লার্ন বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড গেট সার্টিফাইড। আপনি যেমন লার্ন করছেন, আবার আপনি যখন সার্টিফাইড হয়ে যাবেন তখন হচ্ছে সবাই জানবে যে হ্যাঁ, আপনি জানেন বলেই তো আপনি সার্টিফাইড হয়েছেন। ওকে, তাহলে আমি এই জায়গায় আমার স্লাইডটা ইয়ে করি, আমি শেয়ারিং অফ করে দিচ্ছি। ওই স্টপ শেয়ার। ঠিক আছে, তাহলে আমাদের সেশনের এন্ডে আমরা চলে এসেছি। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লোজ করব। Thank you very much, থ্যাংক madam. ইউ ওকে, সো মাচ ম্যাম। আসলে আমি পার্সোনালি বলবো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল সেশন, এবং অনেকেই আসলে অনেক নতুন কিছু জানতে পেরেছে, স্পেশালি পিএমপি ব্যাপারে। আসলে স্টিল নাও অনেকের অনেক কনফিউশন আছে, এন্ড আই গেস স্টিল নাও অনেকের আছে। সো আমি একটু অ্যাডাপ্ট করে নিতে চাচ্ছি। অলরেডি হচ্ছে এখানে 2 ব্যাচেরই মানুষ আছেন, অ্যাড অন মানে অনেকে রবিবারের ব্যাচেও আছে, তারা অলরেডি এই সেশন গুলো পার করে ফেলেছেন। সো আই গেস ওনারা আবার একটু এক্সট্রা দেখার জন্য এসেছেন, এন্ড শনিবারের ব্যাচেরও কয়েকজন আছেন আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের সবার সাথেই আসলে হচ্ছে আমাদের থেকে কমিউনিকেট করা হবে, এবং আপনারা যারা এখনই শুরু করতে চাচ্ছেন তাদের সাথে as soon as possible কমিউনিকেট করা হবে। অনেকে অলরেডি দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপে টেক্সট দিচ্ছেন। আমরা হচ্ছে কালকে আপনাদের সবার সাথেই কমিউনিকেট করব। তো আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে আবার চলে যাই। আমি দেখতে পাচ্ছি যে মিস্টার সাদ খান হচ্ছে হ্যান্ড রেজ করেছেন। প্লিজ আপনি আনমিউট করে আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। জি, আরেকজনও এই কোশ্চেনটা করেছে ম্যাম, আপনি কোন কোন স্টাডি ম্যাটেরিয়াল রিকমেন্ড করছেন আমাদের প্রিপারেশন বেটার নেওয়ার জন্য? থ্যাংক ইউ। আচ্ছা, স্টাডি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আপনি পিএমবকটা অবশ্যই পড়বেন, পিএমবকের কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন। তারপর আমরা ক্লাসে আপনাদেরকে যে স্লাইডগুলো প্রোভাইড করবো ডেফিনেটলি সেগুলো আপনার গো থ্রু করবেন। আর এছাড়া হচ্ছে যে আপনি যখন ওই যে কোনো সিমুলেটর যখন পারচেস করবেন এবং সেখানে এক্সাম দিবেন, দেখবেন যে ওখানেও আপনার কিছু এক্সপ্লানেশন দেওয়া থাকে, কোয়েশ্চেন আনসারের কিছু এক্সপ্লানেশন দেওয়া থাকে, সেগুলো আপনি চেক করবেন। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে অন দ্য মার্কেট, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ওপেন একটা মার্কেট, এখানে আপনার বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আপনাদেরকে কোর্স বা ধরেন বিভিন্ন ভিডিও কন্টেন্ট এগুলো প্রোভাইড করছে। ফিল ফ্রি টু এক্সপ্লোর অল অফ দেম। যেটা আপনার কাছে মনে হয় যে হ্যাঁ রে, ইউটিউবের এই চ্যানেলটা তোমার দেখতে ভালো লাগছে, আমি তো এটার কথাটা ভালো বুঝতে পারছি, আমার হেল্প হচ্ছে, আপনি এটা কন্টিনিউ করেন। আপনি বিভিন্ন অনলাইন যে সমস্ত লার্নিং প্ল্যাটফর্ম আছে, যে ইউডেমি, ইউডাসিটি, এটা সেটা, এখানেও দেখবেন যে বিভিন্ন কোর্স আছে, সেগুলো যদি আপনি দেখতে চান সেগুলো দেখতে পারেন। আপনি যত বেশি পড়বেন তত আপনার কনফিডেন্সটা বাড়বে, আপনার রেডিনেসটা আরো পাকাপোক্ত হবে। সো এটা নিয়ে আমাদের স্ট্রিক্ট কোনো গাইডলাইন নাই যে না আপনি এই দুটা বই পড়বেন বা আপনি এই তিনটাই পড়বেন আর পড়বেন না।
নট নট দ্যাট। ঠিক থ্যাংক আছে ইউ ভাইয়া, ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম, আমি আমি এক বই, কোনো ফিজিক্যাল বইয়ের কথা জানতে চাচ্ছিলাম, যদি ম্যাম আপনার জানা মতে এরকম কোনো বই থাকে যাতে আমরা আর কি একটা ফিজিক্যাল বই দেখে যদি প্রিপারেশন নিতে একটু হেল্প হয়, এরকম কোনো বই জানা থাকে আমাকে যদি একটু সাজেস্ট। হ্যাঁ শিওর, আমরা এটা আপনাদেরকে জানাবো কোর্সে বিভিন্ন ক্লাসে, আমরা এগুলো নিয়ে যখন বিভিন্ন টপিকে কথা হবে, যদি কোনো একটা টপিক আমাদের মনে হয় যে এই টপিকটা আপনি একটু ওই বই থেকে পড়েন, আমরা অবশ্যই সেটা আপনাকে বলে দিব। আর ফার্স্ট অফ অল, আপনি যখন স্টার্টিং পয়েন্টে আছেন, আপনি পিএম বকটা ভালো করে পড়েন। পিএম বকের 8th এডিশনটা আপনি কালেক্ট করেন, করে আপনি পিএম বকটা খুব ভালো করে একবার পুরোটা পড়ে ফেলেন। এটা আপনাকে সবচাইতে বেশি উপকার দিবে ফর লার্নিং এন্ড ফর পাসিং দ্য এক্সাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি পিএম বক রেফার করছেন, পিএম বক কিভাবে পড়তে হয় এটা একটু আমাদেরকে একটু বলে দিতে হবে ম্যাডাম। আচ্ছা, এটাও একটা মানে ওপেন টাইপের একটা অ্যান্সার হবে আর কি, মানে এক একজনের জন্য এক এক রকম। আহ, আপনি বেসিক্যালি হচ্ছে কি কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার হচ্ছে কিনা এসে দেখবেন। কারো একবার পড়লেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, বাট আপনার যদি মনে হয় যে না এই টপিকটা আমার কাছে ক্লিয়ার হয়নি, আপনি ওটাকে একটু রিভিজিট করেন। হ্যাঁ, অনেক সময় বলা হয় যে ম্যাজিক নাম্বার হচ্ছে 3, 3বার একটা টপিক একটু ভিজিট করলে বা পড়লে নাকি ওটা আর মনে থাকে, ওটা নিয়ে আর কনফিউশন হয় না। তো আপনি পিএম বকটা হচ্ছে গিয়ে পড়া শুরু করেন। পড়ার পরে আপনি মনে করেন পার্টিকুলার একটা টপিক আপনার মনে হচ্ছে যে আপনি যথেষ্ট, আপনার কাছে ক্লিয়ার হচ্ছে না, ফার্স্ট অফ অল আপনি যদি আমাদের ক্লাস জয়েন করেন, ক্লাসে ওটা নিয়ে আপনি ডিসকাস করতে পারবেন, এটা একটা ব্যাপার। নাম্বার 2 হচ্ছে আপনি অনলাইনে যে কোনো সোর্স থেকেই আপনি যে কোনো রিসোর্স আপনি চেক করে দেখতে পারেন যে ওই টপিকের উপরে কি আছে। আগে আমরা গুগল সার্চ করতাম, এখন আপনি এআই কে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে বিভিন্ন রকমের সাজেশন দিয়ে দিবে যে এই টপিকের মূল বিষয়টা হচ্ছে এটা। এবং আপনাকে যেটা এনশিওর করতে হবে যে হ্যাঁ আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এইটুকুই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউর ওয়েলকাম ভাইয়া। আম, কারো যদি আর কোনো কোয়েশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারেন। তো অনেক লেট হয়ে গেছে অলরেডি। আমাদের হ্যাঁ থেকেও আপনাদের সবার সাথে হচ্ছে কমিউনিকেট করা হবে, এবং তখনও যদি আসলে গাইডেন্স বা কোনো কোয়েশ্চেন থাকে তখনও আপনাদের কোয়েশ্চেন গুলো সলভ করে দেওয়া হবে। সো আই গেস আজকে আর কারো কোনো কোয়েশ্চেন নেই। আপনাদের যদি ক্লাসের রেকর্ডিংটি লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন। এবং আমি চেষ্টা করব যে আমাদের যে অল পার্টিসিপেন্টস এর একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানে হচ্ছে রেকর্ডিংটি প্রোভাইড করে দেয়ার। সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি আপনাদের সবার সাথেই নেক্সট ক্লাসগুলোতে দেখা হবে। সো এই আশা নিয়ে আসলে আজকের ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। গুড নাইট। এবং আমরা আসলে বাংলাদেশে অনেক অঞ্চলে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সো আমরা চেষ্টা করব যে তাদের জন্য যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের জন্য দোয়া করা। স্পেশালি চিটাগাং এরিয়াতে অনেকে জয়েন করেছেন। আমি কিছুক্ষণ আগে দেখেছি একজন কোয়েশ্চেনও করেছিল যে চিটাগাং এরিয়াতে এক্সাম দেওয়ার সেন্টার গুলা কোথায়। তো অনেকেই আছে চিটাগাং থেকে জয়েন করেছেন। আমরা আসলে তাদের জন্য দোয়া করব যে তারা এই বিপদ থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে পারে। শুভরাত্রি সবাইকে।